অন্ধকার রাত, চারদিকে ঝিঝি পোকার ডাকের শব্দ, নীরব রাস্তা, আশেপাশে কোনো মানুষ নাই। এই শহরটা অনেকটাই নীরব হয়ে গেছে। রাতের অন্ধকারে রাস্তা দিয়ে হেঁটে যায় ভয়ঙ্কর মাফিয়া শানু। শানু ঘড়ির দিকে তাকিয়ে দেখে ঘড়িতে সময় রাত 3:14। হঠাৎ শানুর কানে কিছু একটা শব্দ ভেসে আসে। শানু ঘাড় ঘুরিয়ে চেয়ে দেখে ডান পাশের গলিতে কিছু ছেলেপেলে কাকে যেন আটকিয়ে বেধুমভাবে মারধর করছে। শানু একটু এগিয়ে যায়। 5জন ছেলে লোকটাকে মেরে অবস্থা খারাপ করে দিয়েছে। ভাই, এখানে কি হয়েছে? এই লোকটাকে মারছেন কেন? ওদের মধ্যে থেকে একটা ছেলে বলে, ওই কে রে তুই? আর তোকে বলতে হবে কেন মারতাছি? হ্যাঁ, বলতে হবে। আর একটা ছেলে বলে, বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, না হলে মেরে গাছে লটকিয়ে রাখবো। শানু মুচকি হেসে বলে। তোরা মারবি আমাকে? হাসি পেল রে। শানু জোরে হেসে দেয়। ছেলেগুলো অবাক হয়ে শানুর হাসি শুনছে। তাদের কাছে মনে হচ্ছে এই হাসিটা আরও আগে কোথায় শুনেছে। ওরা ফোনের টর্চ জ্বালিয়ে দেখে শানু ভাই তাদের সামনে দাঁড়িয়ে আছে। ছেলেগুলোর মুখ থেকে হালকাভাবে বের হয়, শানু ভাই। শানু মুচকি হেসে বলে। কিরে, মুখ থেকে হাওয়া বেরিয়ে গেল তোদের? ছেলেগুলো শানুর পায়ে ধরে বলে, ভাই মাফ করে দেন, চিনতে পারিনি আপনাকে। ভাই আমরা জানি যে আপনার সাথে কেউ গলা উঁচু করে কথা বললে আপনি তাকে আর বাঁচিয়ে রাখেন না। প্লিজ মাফ করে দেন আমাদেরকে। যা, মাফ করে দিলাম। এগুলির পাশে যেন তোদেরকে আর না দেখি। আর দেখবেন না ভাই। ছেলেগুলো দৌড়ে পালায়। এটা দেখে শানু মুচকি হাসে। ধন্যবাদ ভাই। শানু কারো ধন্যবাদ নিয়ে চলে না। লোকটা ভয় পেয়ে চলে যায়। শানু বাসায় চলে আস্তে আস্তে ফজরের আজান দিয়ে দেয়। অজু করে নামাজ পড়ে শানু ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে খেয়ে আবার রুমে চলে আসে। একটু পরে হঠাৎ শানুর ফোন বেজে ওঠে। নাম্বারের দিকে তাকিয়ে দেখে আলম কল দিয়েছে। হ্যাঁ, বল। ভাই, কামরুল মির্জা আজ রাত 9টায় বাংলাদেশে আসছে। বড় একটা ড্রাগ ডিল হবে। শানু মুচকি হেসে বলে, কোথায় বসবে? ভাই, ট্রলারের মোড়ে বড় অফিসে বসে তারা কথা বলবে রাত 10টায়। ওকে, ভালো থাকিস। ডাকলে সাথে সাথে চলে আসবি। ওকে ভাই। শানু কল কেটে দেয়। কামরুল মির্জা, অনেক হয়েছে। আর না, তোর দিন শেষ। সোজা উপরে যাওয়ার সময় হয়ে গেছে। শানু আসাদকে কল দেয়। ভাই বলো। আমাদের বাসায় আয় তাড়াতাড়ি। এখনই আসছি ভাই, আমি আর মহিব। একটু পরেই তারা দুজন চলে আসে। শোন, আজ রাতে কামরুল মির্জা বাংলাদেশে আসতেছে। আসাদ, তোকে বলি, ট্রলার মোড়ে বড় অফিসের চারকানিতে 4টা C-70 বোম ফিটিং করে আয়। ওরা যেন বুঝতে না পারে। আমি জেনে গেছি, সময় তোর 2 ঘন্টা। এই সময়ের ভিতর কাজ শেষ করে চলে আসবি। ওকে ভাই। আসাদ চলে যায়। মহিব বলে, ভাই আর আলো দেখানো যাবে না, এবার অন্ধকার বানিয়ে দিন কামরুল মির্জাকে। আমাদের বাবা মাকে মেরেছে কুত্তার বাচ্চায়। সময় রাত 9টা। কামরুল মির্জা বিমান থেকে নেমে সোজা চলে যায় টলার মোড়ে বড় অফিসে। তোদের সবাইকে বলি, খুব খেয়াল করে গার্ড রাখবি চারপাশে। শানু টের পেলে কেউ বাঁচতে পারবো না। সবাই সতর্ক হয়। আসাদ, মহিব, আলম, শানু বসে আছে রুমে। সবার কোমরে পিস্তল গুজা। শানু বলে, আসাদ আর আলম, তোরা দুজন চলে যা। সাথে গ্যাংয়ে সব লোক নিয়ে যাবি। চারদিকে ঘেরাও করে রাখবি। আর অফিসের 500 হাত পিছনে থাকবি। C-75 বোমা ফিটিং করা আছে, সবাইকে বলে দিবি। ওকে ভাই। ওরা দুজন চলে যায়। মহিব, আমার M70 অটো মেশিনটা নিয়ে বাইরে চলে আয়। ওকে ভাই। রাত 10টা। বড় ছাদে দাঁড়িয়ে আছে শানু। মেশিন তাক করা কামরুল মির্জার অফিসে। চারদিকে সব লোক ছড়িয়ে পড়া। শানুর পাশে মহিব, অন্য ছাদে আসাদ আর আলম। মেশিন হাতে শানু দাঁড়িয়ে আছে। ঠাস করে মেশিন থেকে একটা বুলেট ছাড়ে কামরুলের অফিসের নিচকানিতে। সাথে সাথে ব্লাস্ট। কামরুলের সব লোক ছড়িয়ে ছিটিয়ে পড়ে। কামরুল মির্জার সব লোক মারা যায়। শালা আবার জীবন থেকে আমার বাবা মাকে কেড়ে নিয়েছে। আর তুই ভাবছিস তোকে আমি বাঁচিয়ে রাখবো? তা হবে না। কিরম মহিব, কেমন দিলাম? কামাল করে দিছো ভাই, সুজা পর পারে চলে গেছে শালায়। অনেক শান্তি পাইতেছি রে। সবাইকে বলে দে চলে যেতে। আর কালকে চন্দ্রা কলেজের একটা অ্যাডমিশনের ব্যবস্থা করবি। কেন ভাই, কলেজে অ্যাডমিশন কেন? যা বলতেছি তাই করবি। ওরা চারজন বাসায় চলে আসে। মুহিব, আসাদ, আলম তারা তাদের বাসায় চলে যায়। শানু রুমে গিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। গায়ে পানি ছিটা পড়তেই শানু অতীতে ডুব দেয়। অতীত মা ছেলের মাঝে
কথার কাটাকাটি। শাওন বলে, মা, আমি বিয়ে করতে পারবো না। এবার তোর কোনো কথাই আমি শুনবো না, বিয়ে তোকে করতেই হবে। আমার কথাটা বোঝার চেষ্টা করো প্লিজ। আমার একটা পছন্দ অপছন্দ আছে। আমার সিদ্ধান্ত না নিয়ে তোমরা আমার বিয়ে ঠিক করতে পারো না, এটা অন্যায়। আমাকে আর কিছুদিন সময় দাও। ওকে, দিলাম। সকালবেলা। মা, আমি গেলাম। খেয়ে যা, রান্না শেষ। না মা, ক্যান্টিনে খেয়ে নিব, লেট হয়ে যাচ্ছে। শাওন বাসা থেকে বের হয় কলেজের উদ্দেশ্যে। কলেজে গিয়ে দেখে ইকবাল বসে আছে একা একা। শাওনকে দেখে ইকবাল বলে, কিরে দোস্ত, তোর কি অবস্থা? কালকে আড্ডায় আসলি না কেন? আর বলিস না, মা পাগল করে দিচ্ছে বিয়ের জন্য। যাক, তাহলে একটা বিয়ে খেতে পারবো। শালা, আমি আছি প্যারায় আর তুই আছিস বিয়ে খাওয়া নিয়ে। দোস্ত, এটা কি রে, মেয়ে নাকি পড়ি রে? দোস্ত একদম ছাক্কাস। ইকবালের কথা শুনে শাওন পিছনে তাকায়, পুরাই ক্রাশ। আয় হায়, এ তো দেখি পরিচেও সুন্দর। আহা, কি মায়াবী চোখ, পাতলা ঠোঁট, কলেজ ড্রেসে দারুণ লাগছে। কি রে ইকবাল, এই মেয়েকে তো এই কলেজে আগে দেখি নাই। নতুন আসতে মনে হয়, দেখ আমাদের দিকে আসতে মনে হচ্ছে। হ্যালো ভাইয়া, সেকেন্ড ইয়ারের ক্লাসরুমটা কোন দিকে বলতে পারবেন? সোজা গিয়ে বামে 101 নম্বর রুম। ধন্যবাদ। শাওন এক ধ্যানে চেয়ে আছে মেয়েটার হাঁটার দিকে। রাখ দোস্ত, আমি তিথিকে জিজ্ঞাসা করে আসি। ইকবাল চলে যায় তিথির কাছে। তিথি হলো ইকবালের গার্লফ্রেন্ড। শাওন ভাবে, আয় হায়, পছন্দের মানুষ পেয়ে গেছি, তাকে আমার চাই। কি মায়া চোখে মুখে, পুরাই মায়াবিনী। কিরে, চোখ দিয়ে খেয়ে ফেলবে নাকি মেয়েটাকে? আগে তো বল তিথি কি বলেছে। আরে বেটা, এই মেয়ে কালকে অ্যাডমিশন নিয়েছে, আমাদের সেম ইয়ারে পড়ে। কি বলিস দোস্ত, তাকে আমার চাই। আমার মায়াবিনী এটা, বিয়ে করলে তাকেই করব। তারা কথা বলতে বলতে ক্লাসের সময় হয়ে যায়। সবাই ক্লাসে চলে যায়। একটু পরেই ক্লাসে স্যার আসে। মিলি নিজের সিটে এসে বসে। শাওন অপলকভাবে তাকিয়ে আছে মিলির দিকে। আহ, কি মায়া, চোখ দুটো যেমন সুন্দর, নামটাও তেমন সুন্দর। আমার মায়াবিনী হবে তুমি। একে একে তাদের সব ক্লাস শেষ হয়। বাহিরে এসে শাওন মিলিকে বলে, হাই, আমি শাওন। হ্যালো, আমি মিলি। আমরা তো সেম ইয়ার, ফ্রেন্ড হতে পারি? মিলি অনেক ভেবে বলে, হ্যাঁ, কেন নয়। ব্যাস, তারা ফ্রেন্ড হয়ে গেল। তারা গিয়ে আম গাছের নিচে বসে। একটু পরেই ইকবাল এসে বলে, কিরে, ক্লাসের পর তোকে পাই নাই, পিছন থেকে কোথায় উধা হয়ে গেলি? মিলি, পরিচয় করে দিই, এ হলো আমার কলেজের দোস্ত। হাই, আমি ইকবাল। আমি মিলি, সেম ইয়ার। এভাবে কেটে যায় তাদের 1 মাস। তাদের মধ্যে অনেকটা ভালো বন্ধুত্ব হয়ে যায়। বাস্তব। শানু ওয়াশরুম থেকে বেরিয়ে গায়ে কাপড় দিয়ে নিচে আসে। নিচে এসে খেয়ে আবার রুমে চলে যায়। শানু ঘড়ির দিকে তাকিয়ে দেখে সময় রাত 12টা বেজে 7 মিনিট। হঠাৎ শানুর ফোনটা বেজে ওঠে। ফোনের নাম্বারের দিকে চেয়ে দেখে নাম্বারটা তার চেনা। শানু মুচকি হেসে কলটা রিসিভ করে। রিসিভ করতেই ওপাশ থেকে বলে, শানু, তুই অনেক বড় ভুল করে ফেলিস। আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিলি। মনে রাখিস, বাপেরও বাপ থাকে। তোকে আমি এমন মার মারবো, কবরের মাটিও তোকে দেখে ভয় পাবে। আর রাগ তোর পকপকানি। এই শানুকে তুই চিনিস, এই শানু কি করতে পারে? আরে, আমি তো শুধু তোর বাপকে মেরেছি। অপেক্ষা কর, তোরও সময় বেশি নেই। তোর বাপকে খবরের নিউজে দেখছিস, আর তোকে দেখাবো সরাসরি। দেখা যাবে কে কাকে মারে। শানু কল কেটে দিয়ে জোরে হেসে দেয়। শানু ঘুমিয়ে পড়ে। সকালবেলা শানু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামে। খাওয়ার টেবিলে বসতে যাবে এমন সময় দরজার কলিং বেল বেজে ওঠে। শাহিদা গিয়ে দরজা খুলতেই দেখে আসাদ আর মুহিব। আয়, ভেতরে আয়। আসাদ আর মুহিব ঘরে ঢুকে বলে, ভাই, খবরে কিছু দেখছো? শানু খবর দেখে না, খবর দেখায়। তোরা হয়তো এটা জানিস। ভাই। আয়, একসাথে খাবো। না ভাই, খেয়ে আসছি আমরা। তোদেরকে অনেকবার না করেছি। আমার বাসায় আসার সময় খেয়ে আসবি না, আমার সাথে বসে খাবি। ভাই, আজকে বাদ দাও। শানু খায়। আর মুহিব আর আসাদ বসে বসে গল্প করছে। শানু খেয়ে ওদের দুজনকে নিয়ে তার রুমে যায়। শানু বলে, শোন, কালকে আমার কাছে নতুন মানুষ কল দিয়ে ট্রেড দিয়েছে। এই কথা বলে মুহিব আসাদ হেসে দিয়ে বলে, ভাই, এটা কি নতুন জোকস বললা নাকি? শানু করুণ ছুড়ে বলে, জানিস, আমার বাবা মাকে তারা মেরেছে, আমার কাছ থেকে তাদের কেড়ে নিয়েছে। আমি কাউকে ছাড়বো না, কাউকেও না। শানুর চোখে পানি টলমল করছে, এখনই ঝরে পড়বে। মুহিব বলে, ভাই, আমাদের বাবা মাকে যারা মেরেছে তাদের একটা মানুষকে বাঁচিয়ে রাখা যাবে না। মুহিব আর আসাদের বাবা মা নাই, তারা এতিমখানায় বড় হয়েছে।
একদিন শাওন আর তার বাবা মা বের হয় ঘুরবে বলে রাস্তা দিয়ে যাচ্ছিল তারা। শাওন দেখে এতিমখানার বারান্দায় দুটো ছেলে শুয়ে আছে। শাওন বলে, মা, ওই যে দেখো 2টা ছেলে বারান্দায় শুয়ে আছে। আমার তো কোনো বন্ধু নাই, তাদেরকে আমাদের বাসায় নিয়ে চলো। শাওনের এমন কথায় তার বাবা হেসে দেয়, সাথে তার মাও। আচ্ছা বাবা, তোমার কথাই হবে। সেদিন তারা তাদের দুজনকে নিয়েই বাসায় আসে। শাওনের কোনো ফ্রেন্ড নাই। মুহিব আসাদকে পেয়ে সে অনেক খুশি হয়। তাদেরকে শাওন ফ্রেন্ড ভাবে না, ভাবে তারা শাওনের ভাই। শাওনের বাবা মা মুহিব আসাদকে অনেক আদর করে, মাঝে মাঝে নিজের হাতে তাদের 3জনকে খাইয়েও দেয়। সেই থেকে মুহিব আসাদ শানুর সাথে থাকে। আসাদ আর মুহিব যখন বড় হয় তাদেরকে নিয়ে আয়ান আহমেদ বিদেশে চলে যায় বিজনেসের কাজে। আর আমার প্রিয় মায়াবিনীর মুখটাও আমাকে ছেড়ে চলে গেছে, তার দেখা আজ পর্যন্ত পাই নাই। কোথায় গেল আমার প্রিয় মায়াবিনী? ভাই চিন্তা করো না, মিলি আপু যদি তোমাকে সত্যিই ভালোবাসে থাকে তবে সে একদিন ফিরে আসবেই। জানিস, ও অনেক কেয়ার করতো আমাকে। অতীত। কিরে শাওন, মন খারাপ কেন তোর? আমার মায়াবিনী আসে না এখনো? চলে আসবে, চিন্তা করিস না, মাত্র তোর বন্ধু হলো। শাওন গেটের দিকে চেয়ে দেখে নীল একটা শাড়ি পরে মিলি কলেজের ভিতরে ঢুকে। শাওনের মুখে হাসি ফুটে ওঠে। তা খেয়াল করে ইকবালও সেদিকে তাকায়। শাওন বলে, শালা, তুই তাকাইছিস কেন? শুধু আমি তাকাবো আমার মায়াবিনীর দিকে? শালা, আমরাও ফ্রেন্ড, মিলি মনে রাখিস। মিলি তাদের সামনে এসে বলে, হ্যাঁ, তোমরা কেমন আছো? ভালো, তুমি? ভালো। শাওনের কি হলো, কথা বলছে না কেন? ইকবাল দেখে শাওন এক ধ্যানে মিলির দিকে চেয়ে আছে। মিলি যে তার সামনে আসছে তার কোনো হুঁশ নাই। ইকবালের ধাক্কায় শাওনের হুঁশ আসে। আরে মিলি, কেমন আছো? মিলি হাবার মতো চেয়ে আছে শাওনের দিকে। মিলি বলে, ভালো। তারা কথা বলতে বলতে ক্লাসের সময় হয়ে যায়। শাওন ভাবে, দূর শালা, ক্লাসের সময়টা কেন হলো? আমার মায়াবিনীকে মন ভরে দেখতে দিল না। কিরে, কি ভাবিস, ক্লাসে যাবি না? তারা ক্লাসে চলে যায়। ক্লাস শেষ করে সবাই যে যার মতো বাসায় যাচ্ছে। শাওন মিলির পাশে এসে বলে, মিলি, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। মিলি বুঝতে পারছে শাওন কি বলবে। মিলি আগে থেকেই বুঝেছে শাওন তাকে পছন্দ করে। মিলিও করে, কিন্তু তা শাওন বুঝতে পারে না। শাওনকে প্রথম যেদিন দেখে মিলি, ওই দিন থেকেই মিলি শাওনকে পছন্দ করে। দেখো মিলি, আমি কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারি না। আমি সোজাসুজি কথা বলতে পছন্দ করি। তাই বলে মিলি, আমি তোমাকে ভালোবাসি। প্রথম যেদিন তোমাকে দেখি সেদিন থেকে তোমাকে ভালোবেসে ফেলি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। মিলি মুচকি হাসে। মিলি বলে, কি দিয়ে প্রপোজ করছো? ফুল কই? ওকে দাঁড়াও, আমি এখন নিয়ে আসতেছি ফুল। থাক, লাগবে না। আমিও তোমাকে পছন্দ করি। যেদিন তোমাকে ইকবালের সাথে দেখেছি, কিন্তু কথা বলতে পারি নাই। প্রথম কলেজে বুঝোই। সত্যি বলছো তুমি? আরে পাগল, হ্যাঁ। শাওন খপ করে মিলিকে জড়িয়ে ধরে, ছেড়ে দিয়ে বলে, সরি, আমি বুঝি নাই। খুশির ঠেলা জড়িয়ে ধরেছি। মিলি হেসে দিয়ে বলে, আরে পাগল, তুমিই তো আমাকে জড়িয়ে ধরবে, অন্য কেউ তো ধরতে পারবে না। আচ্ছা মিলি, তোমার বাসায় কে কে আছে? কেউ নাই, আমার দাদু আছে। আর আমার বাবা মা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। আমি তখন অনেক ছোট, তারপর থেকে দাদুর কাছেই বড় হয়েছি। শাওন আর মিলি ওই দিন অনেক ঘোরাঘুরি করে বাসায় আসে। শাওন বাসায় আসতেই তার মা বলে, কি রে, আজকে এত দেরি হলো কেন? তোমার হবু বৌমার সাথে ঘুরে আসছি, তাই লেট হয়েছে। কি বললি তুই? কই আমার বৌমা, কই দেখা, একটু দেখবো আমার ছেলের বউকে। আরে মা, দম নাও, মাত্র হয়েছে। জানো মা, ও অনেক ভালো একটা মেয়ে। আমি তো প্রথম দেখায় প্রেমে পড়ে গেছি। হয়েছে, ফ্রেশ হয়ে আয়, খাবি। আর সময় পাইলে ওকে নিয়ে আসিস, একবার দেখবো। শাওন ফ্রেশ হয়ে খেয়ে রুমে যায়। ভাবে ওকে একটা কল দেই। শাওন মিলিকে কল দেয়। হ্যালো, কে বলছেন? কি করো মায়াবিনী আমার? ওই মিয়া, ফাজলেমি করেন? হ্যাঁ, কে আপনি? আর কি আবিজাবি বলছেন? কল দিয়ে ভুল জায়গায় কল দিয়েছেন, যান মিয়া। বলেই কল কেটে দেয় মিলি। শাওন অবাক হয়ে আছে। শাওন আবার কল দেয়। আরে আমি শাওন। কি তুমি? আর আমি এতক্ষণ কত কি বলে ফেলছি, তুমি আগে বলবা না? আমি বলার আগে তো কেটে দিলা। তারা কথা বলতে বলতে অনেক রাত হয়। বাস্তব মুহিব আর আসাদ চলে যায়। শানু রুমে বসে আছে। হঠাৎ তার ফোন বেজে ওঠে। তাকিয়ে দেখে নাম্বারটা তার চেনা। শানু মুচকি হেসে কলটা রিসিভ করে। ও পাশ থেকে বলে, এতক্ষণ লাগে কলটা ধরতে তোমার? কেন কল দিয়েছো সেটা বলে কলটা কেটে দাও। কি হয়েছে, রেগে কথা বলছো কেন তুমি? তোমাকে বলার প্রয়োজন মনে করি না। দেখো,
এমন করো কেন তুমি? দেখো নিশি, তুমি যা চাও কখনো হবে না। আমি কে তুমি সেটা ভালো করে জানো, আর আমি একজনকে ভালোবাসি সেটা তুমিও জানো। নিশি হলো তার কলেজ ফ্রেন্ড। হ্যাঁ জানি, কিন্তু সে তো আর এখন নাই। সে আছে, কোনো একদিন ফিরে আসবে সে। নিশি কল কেটে দেয়, ভাবে যতই লাফালাফি করো শানু, কোনো কাজ হবে না। লাস্ট আমাকেই ভালোবাসতে হবে তোমার। নিশি হেসে দেয়। শানু বসে আছে বারান্দায়, ঠোঁটে সিগারেট, হাতে মদের বোতল। নিশা নিশা চোখে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 2:43। শানু আস্তে আস্তে উঠে বিছানায় গিয়ে শুয়ে পড়ে, সাথে সাথে ঘুমিয়ে যায়। সকালবেলা আজকে শানু কলেজ যাবে, এডমিশন নিয়েছে। কালকের আগের দিন যাওয়ার কথা ছিল, কিন্তু শানু যায় নাই, আজকে যাবে। শানু রেডি হয়ে তার প্রিয় বাইকটা নিয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়। কলেজের গেট দিয়ে কলেজের ভেতরে ঢুকে। এত গুণগান গাইতে পারি না, পুরাই ললিপপ বয়। শানু বাইক পার্ক করে কলেজের বারান্দায় যাওয়ার জন্য পা বাড়াতেই পিছন থেকে কারো ডাকে শব্দ ভেসে আসে তার কানে। এই হিরো। শানু পিছনে তাকিয়ে দেখে একদল ছেলে পেলে আস্তে আস্তে তাদের সামনে যায়। কিরে, হিরোর মতো বাইক নিয়ে কলেজে ঢুকে পড়লি? সামনে যে বড় ভাইয়ারা বসে আছে তাদেরকে চোখে পড়ে না? সম্মান তো দিবি, তুই সম্মান না দিয়ে হিরোর মতো চলে যাচ্ছিস। তিশান হলো এই কলেজের সভাপতির ছেলে। ভাই খেয়াল করি নাই। নতুন নাকি? কোন ইয়ারে? শানু মুচকি হেসে বলে, সেকেন্ড ইয়ার। কিরে, কথা বলার আগে মুচকি হাসলি কেন? এই তিশান শালার বেশি ভাব নিয়েছে। দেখতেছি তো। ওই তুই যা। শানু চলে আসে। কিরে, তুই তাকে যেতে দিলি কেন? শালায় বিয়াদবি করছে। আরে পরে হবে, তার খবর দেখ কি করি আমি। ক্লাসরুমে ঢুকে দেখে অনেকগুলা মেয়ে বসে বসে গল্প করছে। তাদের মাঝে একটা মেয়েকে দেখে শানু হালকা মুচকি হাসে। মেয়েটা চোখ ফেরাতেই শানুকে দেখে কাছে গিয়ে বলে, শানু, তুমি কেমন আছো? ভালো, তুমি? ভালো। তো কলেজে কেন আসছো? কোনো কাজ আছে নাকি? না, অ্যাডমিশন নিয়েছি তোমাদের সেম ইয়ারে। নিশি খুশি হয়ে বলে, সত্যি বলছো তুমি? হুম। নিশির সাথের মেয়েগুলো আবার মতো তাকিয়ে আছে শানুর দিকে। নিশির বান্ধবী রূপা বলে, ইস কি হ্যান্ডসাম, পুরোই ললিপপ বয়। একটু পরে ক্লাসে স্যার আসে। সব ক্লাস শেষ করে শানু আর নিশি একসাথে বাহিরে বের হয়। দূরে দাঁড়িয়ে আছে তিশান তার বন্ধুদের নিয়ে। শানুকে দেখা মাত্রই ডাক দেয়, এইদিকে আয়। শানু তাদের কথা মতো তাদের দিকে যায়, সাথে নিশিও আছে। কিরে, গার্লফ্রেন্ড নাকি? নতুন এসে গার্লফ্রেন্ড পেয়ে গেলি, আর আমরা এত চেষ্টা করেও পাই না, তুই একাই পেয়ে গেলি। তিশান, বাজে কথা বলো না, বলে দিলাম। আরে মিয়া, খলিফা কয় কি, এত তেজ কেন? ভাই কিছু বলবেন? যদি কিছু বলা থাকে বলেন, আমাকে যেতে হবে। শালা বেশি ভাবছো দাও, ভাবটা কিন্তু ভেঙে দিব। শানু অনেক রেগে যায়, তাও সে রাগ কন্ট্রোল করে বলে, কি হয়েছে ভাই, এভাবে কথা বলছেন কেন? এই শানু, চলো তো। এই শালি, কই যাবি? বেড শেয়ার করবি নাকি? এত তাড়া কিসের? শানু রেগে যায়, খপ করে পিছন থেকে পিস্তল বের করে শুট করে তিশানের পায়ে। সাথে থাকা ছেলেগুলো ভয় পেয়ে দৌড়ে পালায়। কলেজের সব ছেলে মেয়েরা তাকিয়ে আছে শানুর দিকে। শানু বলে, কিরে, কেমন লাগে? এতক্ষণ কিছু বলি না দেখে এমন করছিস, তাই না? নিশি কিছু বলে না। ভাই আমাকে মাফ করে দিন, এমন ভুল আর হবে না। যে মানুষ শানুর সাথে গলা উঁচু করে কথা বলে তাকে আমি বাঁচিয়ে রাখি না। তিশান শানুর নামটা শুনে কেঁপে ওঠে। প্লিজ ভাই, এবারের মতো মাফ করে দিন, আমি আপনাকে চিনতে পারি নাই। যা, মাফ করে দিলাম। তিশান সেখানেই বসে আছে। শানু আর নিশি বাইকে করে চলে যায়। নিশিকে তার বাসায় নামিয়ে দিয়ে শানু বাসায় চলে আসে। শানু ফ্রেশ হয়ে খাবারের টেবিলে গিয়ে বসে। খাবার মুখে দিতেই তার মায়ের কথা মনে হয়, অতীত। শাওন রুমে বসে আছে, তার মা নিচে যেতে থাকে। শানু নিচে যায়, তার মা বলে, খাবি না? হ্যাঁ মা, খাবো। শাওনের মা তাকে খাইয়ে দেয়। শাওন খেয়ে রুমে চলে যায়। রুমে গিয়েই মিলিকে ফোন দেয়। আমার মায়াবেনি কি করো? কিছু করি না, তুমি কি করো? মাত্র খেয়ে রুমে এসে তোমাকে কল দিলাম। খেয়েছো তুমি? না। কি খাও নাই কেন? কয়টা বাজে? এখন খাবো। শাওন কল কেটে দেয়। বাস্তব, শানু খেয়ে রুমে যায়। ঘড়িতে সময় 6:13। হঠাৎ শানুর ফোন বেজে ওঠে। কল রিসিভ করতেই ওপাশ থেকে আসাদ বলে, হ্যাঁ বল।
ভাই ইরফান আজকে বাংলাদেশে আসবে অনেক বড় একটা ড্রাগসের ডিল করতে। কয়টা আসবে আর ডিল কখন হবে, কোথায়? ভাই বাংলাদেশে ল্যান্ড করবে রাত 9টায় আর ডিল হবে 11টায়, রাজিন্দাপুর খোরায়। আমাদের সব লোককে খবর দিয়ে টাওয়ারের পিছনে আসতে বল। ওকে ভাই। শানু কল কেটে দেয়। মুচকি হেসে ভাবে, আমার এরিয়ার ড্রাগসের কারবার। ইরফান, তুই আজকে দেখবি শানু কি করে ড্রাগস। রকিব, তুই ফারদিনকে কল দিয়ে খবর নে সব ঠিকঠাক আছে কিনা। ওকে বস। রাকিব চলে যায়। ইরফান কল দেয় রাজুর মির্জার কাছে। রাজু ভাই কেমন আছেন আপনি? ভালো নাই রে, ভালো নাই। শানুর রক্ত দিয়ে গোসল করলে ভালো থাকবো। আমার কাছ থেকে আমার বাবাকে কেড়ে নিয়েছে, তার অস্তিত্বও আমি রাখবো না এই বাংলাদেশে। ভাই শান্ত হন, আমি আজকে বাংলাদেশে যাচ্ছি। কি, তুই বাংলাদেশে যাবি? কেন? ভাই বড় একটা ড্রাগসের ড্রিল আছে। খুব সাবধানে। ভাই। রাত 8টা। শানু দাঁড়িয়ে আছে ওর গ্যাংয়ের সবার সামনে। সবাইকে উদ্দেশ্য করে বলি, আমাদের দেশে কোনো ড্রাগস চলবে না। আজকে নাকি একটা ড্রাগসের ডিল হবে, সবাই আমার প্ল্যান মতো কাজ করবে। রাত 10:39। শানু বসে আছে তার বাইকে। সবাই সবার জায়গা মতো দাঁড়িয়ে আছে। উপরে আসাদ আর মহিব স্নাইপার তাক করে দাঁড়িয়ে আছে। শানু দূর থেকে দেখে কিছু একটার আলো আসছে। সবাইকে বলে দেয় ফায়ার। ব্লুটুথ সবার কানে, সাথে সাথে ফায়ার শুরু হয়। ইরফানের লোক সব মেরে ফেলে। বেঁচে আছে শুধু ইরফান আর রাকিব। তাদের দুজনকে নিয়ে যায় অন্ধকার একটা রুমে, চেয়ারের সাথে বেঁধে ফেলে। মহিব সামনে চেয়ার দেয়, সেই চেয়ারে বসে শানু। শানু শহরে অভিনন্দন তোমাকে। ইরফান, তোর তো দেখে বুকে পাঠা আছে, এই শানু শহরে ড্রাগসের কারবার করিস? দেখ শানু, ভালোই ভালোই বলছি, আমাদেরকে যেতে দে, না হলে এর পরিণতি খুব ভয়াবহ হবে। শানু ঠাস করে ইরফানের গালে একটা চড় বসিয়ে দেয়। আরে শানু ভাই বল, আর কি বললি? পরিণতি ভয়াবহ হবে? হাসি পেল রে। এই শানুর সামনে কেউ গলা উঁচু করে কথা বললে তার জবান আমি বন্ধ করে দিই সারা জীবনের জন্য। তুই খুব বড় ভুল করতেছিস রে শানু, এর ফল খুব খারাপ হবে। ভাই তার মুখে একটা বুলেট ভরে দেন, শালা বেশি বড় বড় কথা বলতেছে। শানু পিস্তল হাতে নিয়ে ইরফানের কপালে শুট করে। ইরফানের মৃত দেহটা বাঁধা চেয়ার সহ মাটিতে লুটিয়ে পড়ে। তা দেখে রাকিব খুব ভয় পায়। রাকিব বলে, আমাকে মারিস না, যেতে দে বলছি। যা, তোকে ছেড়ে দিলাম। রাকিবকে ছেড়ে দেয় শানু। সে চলে যায়। মহিব বলে, ভাই রকিবকে ছেড়ে দিলেন কেন? আরে বেটা, এটা টোপ ফেললাম, বড় মাছ ধরবো এটা দিয়ে। ভাই কি বললেন কিছুই বুঝলাম না। আমিও কিছুই বুঝলাম না। কিছুদিন আগে বলেছিলাম একটা নতুন মানুষ কল দিয়েছিল আমার কাছে। হ্যাঁ মনে আছে। সেটা কামরুল মির্জার ছেলে রাজু মির্জা, তার সাথে থাকে ইরফান। তাই ইরফানকে মেরে ফেললাম এবং রকিব থাকে ইরফানের সাথে। রকিবকে দিয়ে ইরফানকে মারার খবরটা রাজুকে জানাবে, এতে রাজু রেগে যাবে, তাতে আমার লাভ। এখন দেখবি রাজু আমার সাথে পাঙ্গা দেওয়ার জন্য পাগলা কুকুর হয়ে যাবে। এটাই বড় মাছের জন্য টোপ। ভাই তোমার মাথায় এত বুদ্ধি কিভাবে আসে? শানু মুচকি হেসে বলে, মাইন্ড থেকে আসে। এখন চল, বাসায় যেতে হবে। তোরা বাসায় চলে যা, আমি একটু ক্লাবে যাব। আর সবাইকে বলে দে নিজেদের জায়গায় চলে যেতে। সবাইকে বলে দেয়। সবাই যার যার জায়গায় চলে যায়। মহিব আর আসাদ চলে যায় বাসায়। শানু একা একা বাইক করে যাচ্ছে। হঠাৎ তার কানে মেয়ের চিৎকারের শব্দ ভেসে আসে। শানু বাইক থামায়, আশেপাশে চোখ বুলায়। কোথাও তো কাউকে দেখছে না। তাহলে এই শব্দটা কোথা থেকে আসছে? শানু সামনে যায়, গিয়ে দেখে একটা মেয়েকে 4জন ছেলে জোর করে বাম পাশের গলির দিকে একটা রুমে নিয়ে যাচ্ছে। শানু দেখে বাইক থেকে নেমে আস্তে আস্তে সেই রুমের দিকে পা বাড়ায়। রুমের ভিতরে ঢুকেই শানু টাস্কে খেয়ে যায়। দেখে এটা শাহিদা আপু, তার বাসার লোক। তার আর ক্লাবে যাওয়া হলো না। শানু সামনে যায় তাদের। কিরে, কি হয়েছে এখানে? শানুর গলার আওয়াজ পেয়ে শাহিদা দৌড়ে এসে শানুর পিছনে লোকায়। কিরে তুই? তোদের বাপ। ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা, আমাদের কাজে বাধা দিস না, না হলে মেরে গাড়ি চাপা দিয়ে দেব। শানু তাদের কথায় হেসে ওঠে। এই শানুকে মারার মতো মানুষ এখনো জন্ম হয় নাই। শানু নাম শুনে ছেলেগুলো কেঁপে ওঠে। তারা ভাবে আজকে তাদের শেষ দিন। ছেলেগুলো শানু ভাই বলেই সবাই পায়ে পড়ে যায়। ভাই মাফ করে দেন, আমরা বুঝতে পারি নাই, প্লিজ ভাই মাফ করে দেন, এই জীবনে আর এমন কাজ করব না। তোরা যদি অচেনা কাউকে ধরে নিয়ে আসতি তাহলে তো ছেড়ে দিতাম, কিন্তু তোরা যে আমার বোনকে ধরে নিয়ে আসছিস। ভাই ভুল হয়ে গেছে, আর এমন হবে না।
বলার আগেই শানু পিছন থেকে পিস্তল বের করে 4টা বুলেট খরচ করে। 4টা লাশ পড়ে আছে রাস্তার পাশে। শাহিদা ভয় পায়। শানু আর শাহিদা বাসায় চলে আসে। শানু বলে, আপু তুমি বাইরে গিয়েছিলে কেন এত রাতে? ভাইজান, মাথা ব্যথা মলম শেষ হয়ে গেছে, তাই বের হইছি। তারপর ওই ছেলেগুলো এসে। শাহিদা কান্না করে দেয়। আজ যেন রাতের বেলা ভুল করে বাইরে না যাও। কিছু লাগলে কবির কাকাকে বলবা, উনি এনে দিবে। শানু তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় বসে। ল্যাপটপে মিলির ছবি দেখে। মায়াবিনী, কোথায় গেলে তুমি? বাবা মাকে হারিয়েছি, তোমাকে হারিয়ে ফেলবো। কতই না ভালো ছিল সেই দিনগুলো। অতীত। মা আমি গেলাম। যা বাবা, দেখে শুনে যা। শাওন কলেজের উদ্দেশ্যে বের হয়। কলেজে এসেই দেখে মিলি আগেই চলে আসছে। ইকবালের সাথে বসে গল্প করছে। শাওন মিলির পাশে গিয়ে বসে। কখন আছো তুমি? এই তো 10 মিনিট হলো। কিরে, তোদেরকে এমন লাগছে কেন? তোদের দুজনের লক্ষ্য তো ভালো দেখাচ্ছে না। শালা কেমন দেখাচ্ছে? হ্যাঁ, ভালোবাসা মানুষের সাথে কথা বললে কেমন দেখায় আবার? ভালোবাসার মানুষ মানে কি? মিলি শাওনকে মানা করে না বলতে, কিন্তু শাওন বলে দেয়, আরে বেটা, তোর ভাবে মিলি আজকে থেকে। ইকবাল মিলির দিকে চেয়ে দেখে মিলি মুচকি হাসে। লজ্জাও পাচ্ছে। ও, তলে তলে এই কাজ করেও ফেলেছিস, আর আমি কিছুই জানি না। ট্রিট দিবি? আয়। কিসের ট্রিট? ভালোবাসলে কি ট্রিট দিতে হয় নাকি? হ্যাঁ, দিতে হয়। এবার চল। কিরে ইকবাল, নিঃশ্বাস না কেন? আজকে 5 দিন ধরে আসতেছে না, কিছু হয়েছে নাকি ওর? জানি না, চল ক্যান্টিনে ট্রিট দিবি। ইকবাল শাওনকে টেনে নিয়ে গেল ক্যান্টিনে। সাথে মিলিও আছে। তারা খেয়ে বের হয়ে ক্লাসরুমে চলে যায়। ক্লাস শেষ করে বাহিরে এসে শাওন বলে, মিলি, মা বলেছে তোমাকে বাসায় নিয়ে যেতে। কি, আমি যাব তোমাদের বাসায়? হ্যাঁ, কি হয়েছে? মা তোমাকে দেখতে চেয়েছে। আমি যাব না, ভয় লাগে। আরে পাগলি, কিচ্ছু হবে না, চলো। শাওন মিলিকে নিয়ে তার বাসায় যায়। বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই শাওনের মা দরজা খুলে দেয়। শাওনের মা বলে, কিরে শাওন, এই মেয়ে কে? আরে আম্মু, মিলির কথা বলেছি না তোমাকে? এই যে মিলি, তোমার হুবু বৌমা। শাওনের মা অবাক হয়ে তাকিয়ে থেকে বলে, বাহ, আমার ছেলের পছন্দ আছে। আসো মা, ভেতরে আসো। মিলি শাওনের মাকে সালাম করে। সেদিন মিলি শাওনের মায়ের সাথে অনেক গল্প করে। তারপর শাওন মিলিকে বাসায় দিয়ে আসে। বাস্তব এইসব ভাবতে ভাবতে হঠাৎ করে শানুর ফোনটা বেজে ওঠে। শানু ভাবনার জগৎ থেকে ফিরে। শানু ফোনের নাম্বারের দিকে চেয়ে মুচকি হেসে রিসিভ করার পর ওপাশ থেকে বলে, কাজটা ঠিক করলি না, অনেক বড় বেড়ে গেছিস তুই। চিন্তা করিস না, শীঘ্রই দেখা হচ্ছে আমাদের। শানু হেসে বলে, আমি প্রস্তুত রে, তোর অপেক্ষায় আছি। তুই ফরিংয়ের বাচ্চা হয়ে বাঘের সাথে লাগার চিন্তা করিস? তোর সাহস আছে রে। এই রাজু সাধারণ মানুষ না, সেটা তুই ভালো করেই জানিস। শানু হেসে বলে, তুই তো ভালো জোকস বলতে পারিস। তুই আমার বাবাকে মেরে তোর জীবনের সবচেয়ে বড় ভুল করেছিস, এর ফল তোকে পেতেই হবে। আর রাখ তোর জোকসের কথা, আমি কে তুই ভালো করে জানিস। হাজার একটা মাল আমি। তোর তো 2টা পাখনা গজিয়েছে পিছনে, সে পাখনাগুলো কেটে দিলে হবে। তুই বেশি উঠতেছিস। দেখা যাবে কে কার পাখা কাটে। রাজু কল কেটে দেয়। শানু মুচকি হাসে। সকালবেলা শানু ঘুম থেকে উঠে খেয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়। আজকে বাইক নাই, রিক্সা নিয়ে কলেজের পাশে নেমে যায়। কলেজের গেট দিয়ে ঢুকতে যাবে এমন সময় কারোর সাথে ধাক্কা লাগে। ঠাস করে একটা চর বসিয়ে দেয় শানুর গালে। শালা, চোখে দেখিস না? শানু রেগে যায়। রাগ কন্ট্রোল করে বলে, ভাই দেখতে পাই নাই, তাড়াহুড়ো করে ঢুকতে গিয়ে ধাক্কা লেগে যায়। যা সামনে থেকে। শানু মাথা নিচু করে ঠোঁটে হালকা হাসি দিয়ে চলে আসে কলেজের মাঠে। দূর থেকে নিশি দেখে দৌড়ে আসে। নিশি বলে, এত লেট হলো কেন? এমনি। আচ্ছা নিশি, ওই ছেলেটাকে দেখতে পাচ্ছ? তাকে চিনো তুমি? হ্যাঁ, কেন? কে ছেলেটা? এই কলেজের চেয়ারম্যানের ছেলে মারুফ। ও আচ্ছা, চলো, ক্লাসে লেট হয়ে যাচ্ছে। একটা কথা বলি, শোনো। বলো। চলো না, ঘুরতে যাই। তুমি তো আমাকে ভালোবাসতেই চাও না। ঘুরতে তো যেতে পারি ফ্রেন্ড হিসাবে। কালকে যাব। সত্যি বলছো তো? দুজনে ক্লাসে চলে যায়। ক্লাস শেষ করে নিশি চলে যায় তার বাসায়। শানু রাস্তা দিয়ে হেঁটে সামনে গিয়ে রিক্সায় উঠবে এমন সময় কিছু ছেলে তার রাস্তা আটকায়। শানু বলে, কি ভাই, রাস্তা আটকালেন কেন?
তুই কোন গ্যাংস্টার রে? তুই কাল ভাইকে পায়ে গুলি করে দিলি, আজ তোকে মেরেই ফেলবো। শানু মুচকি হেসে বলে, দেখ ভাই, এখানে ঝামেলা করিস না। ভালো করে বলছি, এখান থেকে চলে যা। না গেলে কি করবি তুই? শানু ছোট একটা SMS দেয় মহিবের ফোনে। কিছুক্ষণ পরেই আসাদ মহিব চলে আসে। ভাই কি হয়েছে? এই তোরা ভাইকে রাস্তা আটকে রাখছিস কেন? ওই তুই আবার কে রে? আরে রাখ, এত পাগল হয়েছিস কেন মহিব? হ্যাঁ ভাই বলো। আমি বাসায় যাই, ওদেরকে বুঝিয়ে দে আমি কে। শানু চলে আসে সেখান থেকে। শালা, তোরা ভাইকে রাস্তা আটকাস? এত বড় বুকের পাঠা তোদের, তোরা শানু ভাইকে থ্রেট দিস? মহিব পিস্তল বের করে দুটো ছেলের হাতে গুলি করে। সাথে থাকা ছেলেগুলা দৌড়ে পালায়। দুটো ছেলে একসাথে বলে, ভাই আমরা চিনতে পারিনি আপনাকে, আমাদের জীবনটা ভিক্ষা দেন ভাই। যা, ছেড়ে দিলাম, নেক্সট টাইম যেন এমন ভুল না হয়। আচ্ছা চল। মহিব আর আসাদ চলে যায় শানুর বাসায়। শানু বলে, শোন, কলেজের চেয়ারম্যানের ছেলে মানবকে তুলে নিয়ে আয়, নতুন গোডাউনে নিয়ে বেঁধে রাখ, আমি আসতেছি। মহিব আর আসাদ প্রশ্ন চোখে তাকায় শানুর দিকে। যা বলেছি তাই কর। মহিব আর আসাদ চলে যায়। রাত 10টা। চেয়ারে বসে আছে শানু, সামনে চেয়ারে বাঁধা মারুফ। শানু বলে, কোন হাতে যেন আমাকে থাপ্পড় দিয়েছিলি? কি কি বললেন ভাই? এটা শালা বান্দির বাচ্চা তোমাকে থাপ্পড় দিয়েছে। ভাই আগে কেন বলো নাই আমাদেরকে? তাকে ওইখানেই পুঁতে রাখতাম। শান্ত হ আসাদ। কিরে, কোন হাত দিয়ে যেন থাপ্পড় দিয়েছিলি আমাকে? ওই ডান হাত, তাই না? জীবনে যেন খাবার তুলে না খেতে পারিস, সেই কাজটা করে দিচ্ছি। মহিব ভাই, আমার প্রিয় চাইনিজ কুড়ালটা নিয়ে আয়। মহিব চলে যায় কুড়াল আনতে। দেখ, ভালো হবে না বলে দিলাম। আমার বাবা যদি একবার জানে তুই আমাকে তুলে এনেছিস, তুই বাঁচতে পারবি না। ভালো করে বলি, যেতে দে আমাকে, না হলে খুব খারাপ হবে। শানু মুচকি হেসে বলে, এই শানু কাউকে ভয় পায় না, ভয় দেখায়। শানু নামটা শুনে মারুফ অবাক হয়। সেভাবে আজকে তার আর বাহিরের আলো দেখা হবে না। ভাই এই নাও। শানু কুড়াল হাতে নিয়ে ঘুরিয়ে দেখে, ধপ করে একটা কোপ দিয়ে মারুফের হাতের 5টা আঙ্গুল কেটে ফেলে। মারুফ চিৎকার করে, তার চিৎকার বাহিরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। চারদিকে ইটের গাঁথুনি, কোনো জানালা নাই, শুধু আছে ভিতরে ঢোকার মতো একটা শাটার। সেই শাটারও এখন বন্ধ। ভাই তাকে এভাবে কিছু না করে হাতটাকে কেটে দাও। ভাই প্লিজ মাফ করে দিন, এবারের মতো আমি আপনাকে চিনতে পারিনি। কিছুক্ষণ আগে কি যেন বললি? তোর বাপ চেয়ারম্যান, আমার নাকি খবর করবি? আরে তোর বাপের মতো চেয়ারম্যান এ শানু বাম পকেটে থাকে। ভাই ভুল হয়ে গেছে, মাফ চাই ভাই। আমি জানতাম না তুমি যে শানু ভাই। জেনেও তো বললি আমাকে নাকি খবর করে দিবি। এই বলে শানু মারুফের হাতটা কেটে ফেলে। শানু বলে, শোন, তোকে মারলাম না, কলেজে যেন তোকে আর না দেখি। অন্য কলেজে গিয়ে অ্যাডমিশন নিবি, এই কলেজে যেন তোকে আর না দেখি। রাত 12টা। নীরব রাস্তার ডান পাশে কুকুরের ডাক শোনা যাচ্ছে। রাস্তায় মানুষ নাই, হাতে মদের বোতল, মুখে সিগারেট। গুনগুন করতে করতে রাস্তা দিয়ে শানু হেঁটে হেঁটে বাসায় যায়। হঠাৎ পুলিশের গাড়ির হর্নের শব্দ পায় শানু। মদের বোতল তখনও হাতে, সিগারেট শেষ হয়ে গেছে। পুলিশের গাড়ি শানুর সামনে দাঁড়ায়। এই এত রাস্তায় কি করবি রে? হাতে আবার মদের বোতল? শানুর মুখ স্পষ্টভাবে দেখা যায় না। শানু বলে, স্যার, এটা খেলে অতীতের কথা ভুলে থাকতে পারি। পুলিশ হঠাৎ থমকে যায়। তার মনে হচ্ছে এই মুখের কণ্ঠটা তার খুব চেনা। পুলিশ লাইট জ্বালিয়ে শানুর মুখে ধরে। লাইট ধরতেই পুলিশ টাস্কি খায়। আরে এটা তো শাওন। পুলিশটা গিয়ে শানুকে জড়িয়ে ধরে। দোস্ত, তুই বেঁচে আছিস? তোকে কত খুঁজেছি, কোথাও পাই নাই। আরে স্যার, কি করছেন? কি আপনার দোস্ত? তুই আমাকে চিনতে পারিসনি? আমি ইকবাল। শানু থতমত খেয়ে যায়। ইকবাল আসবে কোথা থেকে? শানু ভালো করে চেয়ে দেখে এটা ইকবাল। শানু জড়িয়ে ধরে বলে, দোস্ত তুই? দোস্ত, তোকে কত খুঁজছি, পাই নাই রে। কই ছিলি? তোর একটিবার আমার কথা মনে পড়ে নাই? সাথে থাকা পুলিশগুলো অবাক হয়ে তাদের দিকে চেয়ে আছে। ইকবাল ছাড়িয়ে বলে, দোস্ত, আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, পরে ইন্ডিয়ায় হাসপাতালে থাকতে হয়েছে 3 মাস। এই 3 মাস নাকি আমার ট্রিটমেন্ট চলেছে। আমার নাকি 3 মাস পর সেন্স ফিরেছে। তখন আমার কিছুই মনে ছিল না। পরে সেখান থেকে এসে শুনি তোর বাবা মা খুন হয়েছে। পরে তোকে অনেক খুঁজেছি, পাই নাই। এই 3টা বছর
তোকে খুঁজেছি। আমার বাবার ইচ্ছে ছিল পুলিশের চাকরি করাবে আমাকে, তাই লেখাপড়া শেষ করে পুলিশের চাকরিতে জয়েন করেছি। আমি ভাবতেও পারি নাই তোকে এভাবে পেয়ে যাব। শাওন দোস্ত, তুই কোথায় ছিলি? এই নামে ডাকিস না আমাকে, আমার নাম শানু। ইকবাল শানু নাম শুনে কেঁপে ওঠে। ইকবাল বলে, দেশের মারাত্মক আন্ডারওয়ার্ল্ডের কিং শানু ভাই। ইয়েস দোস্ত, এ শহরে ভালো হয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু কিছু নোংরা মানুষের কারণে হিংস্রতায় রূপ নিয়েছে। সেই নোংরা মানুষদের শেষ না করতে পারলে আমার বাবা মার আত্মা শান্তি পাবে না। চোখে পানি টলমল করছে, এখনই ঝরে পড়বে সেই চোখে টলমল পানি। এই পথ থেকে ফিরে আয় দোস্ত। না দোস্ত, আমার বাবা মায়ের খুনিদের রক্ত দিয়েই আমি গোসল করব। আমি এই পথ থেকে সরব না। দেখ দোস্ত, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আইন আছে, তুই কেন এসবে যাবি? এই শহরে আইনের লোকেরা প্রতি রাতে দিনে টাকার কাছে বিক্রি হয়। অনেক আইনের কাছে গিয়েছি, তারা আমাকে লাথি দিয়ে বের করে দিয়েছে। আমার প্রতিশোধ আমি নিজেই নিব, সেদিন প্রতিজ্ঞা করেছি। বুঝলাম, কিন্তু তুই এতদিন কই ছিলি? বাবা মা মারা যাওয়ার পর ইতালি গিয়েছিলাম। আমার 2 ভাই ছিল, তোকে বলেছিলাম। মুহিব আর আসাদের কাছে ছিলাম। বাবা মার খুনের প্রতিশোধ নিতে আস্তে আস্তে হয়ে যায় শাওন থেকে শানু ভাই, মারাত্মক আন্ডারওয়ার্ল্ডের কিং শানু ভাই, যার ভয়ে আন্ডারওয়ার্ল্ড কাঁপে। তুই ঢাকায় কেন? পোস্টিং হয়ে আসছি। আচ্ছা শোন, এই যে আমার বাসার ঠিকানা, তুই কাল 4টায় আমার বাসায় আসবি। ওকে দোস্ত, ভালো থাকিস। ইকবাল চলে যায়। শানু বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় বসে। শানুর চোখ যায় তার বাবা মার ছবির দিকে। ছবির কাছে গিয়ে বলে, মা, তোমাদের ছাড়া ভালো লাগে না জানো মা? তোমাদের খুনি কামরুল মির্জাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। তুমি তো আমাকে বলতে আমি নাকি তোমার লক্ষ্মী ছেলে। সে লক্ষ্মী ছেলেটা আজকে বড় বাপের মাফিয়া। মা, অতীত। তুই আমার লক্ষ্মী ছেলে। জানিস শাওন, তোর মামাকে আমি অনেক আদর করতাম, কিন্তু তোর মামা অনেক দুষ্টামি করত, পুরো বাসা মাথায় করে রাখতো। মা, তুমিও চাও আমি দুষ্টমি করি মামার মতো? পাগল ছেলে আমার, তুই তো বড় হয়েছিস, এখন দুষ্টুমি করার সময় আছে নাকি? আচ্ছা, মিলি কেমন আছে রে? ভালো মা। বাবা কবে আসবে? ও, তোকে তো বলতে ভুলেই গেছি, তোর বাবা সামনের সপ্তাহে আসবে। কি সত্যি বলছো তুমি? হ্যাঁ সত্যি। তোর বাবা আসলে তো তুই তো আমাকে চোখেই দেখিস না, সারাদিন বাবাকে নিয়েই পড়ে থাকিস। তোমরা দুজনে আমার কাছে সবচাইতে মূল্যবান জিনিস। মা, মুহিব আসাদ ওরা আসবে বাবার সাথে? না, তারা আসবে না। মা ছেলে কথা বলতে বলতে রাত বেজে যায় 10টা। শাওন আর তার মা খেয়ে যে যার রুমে চলে যায়। সকালবেলা, এই শাওন, ওঠ বাবা, কলেজে যাবি না? 9টা বেজে গেল। শাওন ধপ করে বিছানা থেকে উঠে বসে। শাওন বলে, মা, আর একটু আগে ডাকবে না? দূর, আমার কলেজে লেট হয়ে গেল। সেদিন শাওন না খেয়েই কলেজে চলে যায়। মিলি আর ইকবাল বসে বসে গল্প করছে। শাওন গিয়ে মিলির পাশে বসে। দূর থেকে একজন তাদের দিকে রাগের লুক নিয়ে তাকিয়ে আছে। অবশ্য সে শাওনকে আগে থেকেই পছন্দ করে, কিন্তু শাওন তাকে বেস্ট ফ্রেন্ড ভাবে ইকবালের মতো। ইকবাল, মিলি, শাওন বসে বসে গল্প করায় ব্যস্ত। কোথা থেকে নিশি এসে বলে, কিরে তোরা কেমন আছিস? শাওন আর ইকবাল দেখে নিশি। শাওন বলে, ভালো, কিন্তু তুমি এতদিন পরে কলেজে আসো নাই যে? কোনো প্রবলেম ছিল নাকি বাসায়? না, মামাতো ভাইয়ের বিয়েতে ছিলাম এই 4 দিন। জানো, তোমাকে খুব মিস করেছি। মিলি শাওনের দিকে তাকায়। শাওন বলে, নিশি, এ হলো মিলি, আমার ভালোবাসা। নিশি তবদা খেয়ে যায়। চেহারায় হালকা রাগের ছাপ নিয়ে বলে, তাই নাকি? হাই, আমি নিশি। আমি মিলি, তোমাদের সাথেই পড়ি 2nd ইয়ারে। আমি যাই রে, আজকে আর ক্লাস করব না, ভালো লাগতেছে না, আমি গেলাম। নিশি চলে যায়। মিলি কিছুটা টের পেয়েছে কেন নিশি চলে গেল। ইকবাল বলে, এই চল, ক্লাসের সময় হয়ে গেছে। 3জন ক্লাসে চলে যায়। ক্লাস শেষ করে সবাই বাহিরে আসে, যে যার বাসায় চলে যায়। ইকবালও চলে যায়। মাঠে দাঁড়িয়ে আছে মিলি আর শাওন। মিলি বলে, নিশি তোমাকে মিস করবে কেন? তুমি এভাবে রিয়েক্ট করতেছো কেন? ফ্রেন্ড হিসাবে মিস করতেই পারি। এটা তো ফ্রেন্ড হিসাবে মিস করা না। আমার জানি কেমন মনে হচ্ছে নিশি তোমাকে ভালোবাসে। শোনো, বাজে কথা বলবো না। আমি নিশিকে জাস্ট ফ্রেন্ড হিসেবে দেখি, অন্য কিছু না। হয়েছে, এখন চলো বাসায় যাব, যা বোঝার বুঝে গেছি। তারা দুজন ঝগড়া করতে করতে বাসায় চলে আসে। ঝগড়াটা তাদের প্রতিদিনের রুটিন।
একে অপরের সাথে ঝগড়া না করলে তাদের দিনই কাটে না। অন্যদিকে নিশি রেগে ফায়ার হয়ে আছে। আমি শাওনকে ভালোবাসি, অন্য কেউ না। আমি যদি শাওনের না হতে পারি তাহলে কাউকে শাওনের হতে দিব না। দরকার হলে খুন করব ওই মেয়েকে। আম্মু খেতে দাও, খুব খেতে পেয়েছে। তুই ফ্রেশ হয়ে বস, আমি খাবার দিচ্ছি। খাওয়ার পরে মা বলে, কালকে কলেজে যেতে হবে না। খুব সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে মিলিকে নিয়ে বাসায় আসবি। সবাই একসাথে এয়ারপোর্টে যাব তোর বাবাকে আনতে। ওকে মা। শাওন কল করে মিলিকে বলে দেয়। শাওন সকালে ঘুম থেকে উঠে মিলিকে নিয়ে আসে। তারা একসাথে বের হয় এয়ারপোর্টের উদ্দেশ্যে। আয়ান আহমেদ মালয়েশিয়ায় বিজনেসের কাজে গিয়েছে। আয়ান আহমেদ বিমান থেকে নেমে চারদিকে চোখ বুলায়। দূরে দাঁড়িয়ে আছে তার পরিবার, কিন্তু মেয়েটা কে? মেয়েটাকে তো চিনতে পারতেছে না। তাদের সামনে যায়। শাওন তার বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা তুমি কেমন আছো? এতক্ষণ ভালো ছিলাম না, এখন ভালো আছি বাবা। জানো বাবা, তোমাকে মিস করতাম। ফোনে কথা বলে মন তো ভরে না। আর যেতে দিব না তোমাকে। হ্যাঁ, এখন তো বাবাকে পেয়ে মাকে ভুলেই গেছিস। মা তুমি চুপ করো, বেশি কথা বলো তুমি। বাবা একে চেনো? না, কে মেয়েটা? তোমাকে বলেছিলাম না মিলির কথা, এই সে মিলি, তোমার ছেলের হবু বউ। মিলি লজ্জা পায়। মিলি গিয়ে সালাম করে। কি লক্ষ্মী মেয়ে, আমার ছেলের পছন্দ আছে। দেখতে হবে না ছেলেটা কার। সবাই হেসে দেয়। তারপর সবাই বাসায় চলে আসে। দুপুরের খাওয়া খেয়ে মিলিকে তার বাসায় দিয়ে আসে শাওন। বাস্তব, শানু এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না। সকালবেলা শানু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইক নিয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়। মাঝ রাস্তায় আসতেই সামনে নিশি। এই শানু, দাঁড়া বলছি। শানু বাইক নিয়ে নিশির সামনে আসে। নিশি বলে, বাইক ঘোরাও। কেন কলেজে যাব? বাইকে ঘোরাবো কেন? বাহ, ভুলে গেছো? আজকে কথা ছিল ঘুরতে যাব দুজন মিলে। ক্লাস শেষ করে যাই, দুপুরের দিকে লাঞ্চ করে। না, আজকে ক্লাস করতে হবে না। কি আর করার, ঘুরতে বের হতে হলো। ক্লাস আর করা হলো না। তারা দুজন নদীর পাড়ে এসে বসে। নিশি বলে, শানু, আমি কি দেখতে খারাপ অনেক? না তো, তুমি তো যথেষ্ট সুন্দরী। আমাকে ভালোবাসা যায় না? প্লিজ শানু, আমি তোমাকে অনেক ভালোবাসি। বোঝার চেষ্টা করো প্লিজ। দেখো, তোমাকে আগেও বলেছি, এখনো বলি, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমার জীবনে কোনো গ্যারান্টি নেই। তুমি শুধু আমার ভালো একটা ফ্রেন্ড। শুধু শুধু আমার জীবনের সাথে তোমার জীবন জড়িও না। আমি মিলিকে ভালোবাসি, ওর জায়গায় অন্য কাউকে বসাতে পারবো না। কিন্তু কোনো কিন্তু না। তুমি কি এইসব কথা বলার জন্য আমাকে এখানে এনেছো? থাক, আর কিছু বলবো না। তারা কিছুক্ষণ ঘুরে ফিরে দুপুরে বাসায় চলে আসে। আজকে কলেজটাও মিস। বিকাল 5টা। সামনে বসে আছে ইকবাল, অন্য পাশে মুহিব, আসাদ। ইকবালের বরাবর শানু। শানু বলে, দোস্ত, মিলির কোনো খোঁজ খবর আছে তোর কাছে? জানিস দোস্ত, 3টা বছর পাগলের মতো মিলিকে খুঁজছি, কিন্তু কোথাও পাই নাই। আমি একটা কথা বলি শোন, দিদি তোকে ভালোবাসে মিলির আগে থেকেই। যেদিন মিলির সাথে তোকে প্রথম দেখে ওই দিন খুব রেগে যায়, কিন্তু আমাদের বুঝতে দেয় না। ও তাড়াতাড়ি চলে যায়। আমার নিশিকে অনেক সন্দেহ হয় নিশি মিলির কিছু করেছে। কিন্তু নিশি মিলিকে কি করবে? মিলি তো নিশি কোনো ক্ষতি করে নাই। আরে বেটা, তোর পছন্দের মেয়েকে যদি অন্য ছেলে প্রপোজ করে, মেয়েটা যদি সেই প্রপোজে রাজি হয়ে যায়, তোর কেমন লাগবে তখন? সেই ছেলেকে মেরেই ফেলবো। এখন বুঝছিস কিছু? কিন্তু নিশি মিলিকে কোথায় রাখতে পারে? আমি তো বাংলাদেশে এমন কোনো জায়গায় বাদ রাখি নাই মিলিকে খুঁজতে। দেশের বাইরে ও নিয়ে রাখতে পারে। যাক, একটা রাস্তা পেলাম। এখন আমার প্ল্যান মতো কাজ করে দেখব। এরাই কি মাহি বাসার? হ্যাঁ দোস্ত, ওই তোদেরকে আমার ফ্রেন্ড ইকবালের কথা বলেছিলাম না, মনে আছে? এই সেই ইকবাল, আমার ল্যাংকাকালের বন্ধু। আর সে একজন পুলিশ, বড় মাপের রেসিপি। মুহিব, আসাদ ইকবালের সাথে অনেক গল্প করে। তারা গল্প করতে করতে রাত 8টা বাজে। ইকবাল বলে, দোস্ত, আমার যেতে হবে। এখনই চলে যাবি নাকি? আরে বেটা, খেয়ে পরে যাবি। তোর পছন্দের খাবার হচ্ছে আজকে, চলে গেলে লস হবে তোর। চিংড়ি? হ্যাঁ দোস্ত, তোর পছন্দের খাবারটা খেয়ে তারপর যাবি। সবাই একসাথে খাবো। তারপর সবাই খেয়ে সোফায় বসে। ইকবাল বলে, এবার উঠি দোস্ত, আর তোর কোনো প্রয়োজন হলে আমাকে বলিস। ওকে দোস্ত। ইকবাল চলে যায়। আসাদ আর মুহিব বসে আছে শানুর সামনে। শানু বলে, আমার মিলিকে আমি পেয়ে যাব। আমার মন বলতেছে মুহিব,
ভাই নিশিটা আবার কে? আমার কলেজ ফ্রেন্ড। তারা কথা বলতে বলতে অনেক রাত হয়ে যায়। মুহিব আর আসাদ সেদিন আর তাদের বাসায় যায় না, শানুর বাসায় থেকে যায়। শানু রুমে এসে বসতেই তার ফোনে একটা SMS আসে। SMSটা ছিল, শাওন কেমন আছো? কতদিন তোমাকে দেখি না। জানো শাওন, এই 3টা বছর খুব কষ্ট হয়েছে আমার তোমাকে ছাড়া, আর এখনো কষ্ট হয়। কি করব, আমি যে বন্ধ ঘরে আটকা পড়ে গেছি। ভালো থেকো কলিজা, ইতি তোমার মায়াভিনী। শানু SMSটা পড়ে শেষ করে এই নাম্বারে কল দেয়, কিন্তু নাম্বার বন্ধ। শানু হতভম্ব হয়ে যায়। আমার মায়াবিনী, কিন্তু নাম্বারটা তো বাংলাদেশের না। শানু নিশিকে কল দেয়। রাত তখন একটা ছুঁই। কি হয়েছে শানু, এত রাতে কল দিলে যে? কালকে কলেজে তাড়াতাড়ি চলে আসবা। কেন, কি হয়েছে? যা বলতেছি তাই করবা। ওকে, আসবো। শানু কল কেটে দেয়। শানু ভাবে, মিলি তো সব আমাকে বলতে পারতো, কিন্তু বললো না কেন? কিছু মাথায় ঢুকছে না। হয়তো মিলির সাথে আমার শীঘ্রই দেখা হবে। আচ্ছা, নিশিকে কি সন্দেহ করা আমার ঠিক হবে? ধুর, কিছু বুঝতেছি না। যদি নিশি এমনটা করে থাকে, তাকে বাঁচিয়ে রাখবো না, পরে পাঠিয়ে দিব। বিশ্বাসঘাতক আমি বাঁচিয়ে রাখি না। অতীত। শাওন তার বাবা মার সাথে বসে আছে, কিন্তু শাওন তার বাবার দিকে বারবার তাকাচ্ছে। মনে হচ্ছে তার বাবা অনেক চিন্তিত। শাওন তার বাবার কাছে গিয়ে বলে, বাবা, তোমার কি হয়েছে? আসার পর থেকে দেখি মনমরা হয়ে বসে থাকো। কি হয়েছে আমাকে বলো। অনেক বড় একটা ঝামেলায় পড়ে গেছি রে বাবা। কি হয়েছে বলো আমাকে। কামিরুল মির্জা আমার বিজনেসের দিকে নজর দিয়েছে। সে বলছে আমি যদি তাকে প্রতি মাসে চাঁদা না দেই, সে আমার কিছু একটা ক্ষতি করবে। বিজনেস করে যে টাকায় পাই না, তার থেকে বেশি চাঁদা দিতে হলে কিভাবে হবে? আমি কি করব এখন? চিন্তা করো না বাবা, সবকিছু ঠিক হয়ে যাবে। শাওন তার রুমে চলে যায়। শাওন যাওয়ার পরেই তার বাবার কাছে কামরুল মির্জার কল আসে। কামরুল মির্জা বলে, এখনো সময় আছে, আমার প্রস্তাবে রাজি হয়ে যা। আয়ান যদি না হোস, তোর পরিবারের সব কয়টা 12টা বাজিয়ে দেব, সাথে তোকেও। আমি মরে গেলেও তোর প্রস্তাবে রাজি হব না। দেখি তুই কি করিস। আয়ান আহমেদ কল কেটে দেয়। কামরুল মির্জা রেগে যায়। শালা, তুই রাজি হবি না? তাতে কি হয়েছে? তোকে আর বাঁচিয়ে রাখবো না, সোজা পাঠিয়ে দিব উপরে। এটা বলে কামরুল মির্জার রাজ্যের হাসি হাসে। সকালবেলা, মা, আমি গেলাম। বাবা, গেলাম আমি। খেয়ে যা বাবা। না মা, ক্যান্টিনে গিয়ে খাবো। শাওন কলেজে চলে যায়। এভাবে কেটে যায় 7 দিন, মানে 1 সপ্তাহ কেটে যায়। মিলির সাথে তার ভালোই কাটে দিনকাল। হঠাৎ করে মিলি কলেজে আসা বন্ধ করে দেয়। তাদের বাসায় যায়, কিন্তু বাসার দরজায় তালা ঝুলানো। ইকবাল শাওন মিলে মিলিকে অনেক খুঁজে, কিন্তু কোথাও পায় না। কেটে যায় 2 মাস। এই 2 মাসে শাওন অনেকটা ভেঙে পড়ে মিলির জন্য। খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছে। তারপর কিছুদিন পরে শাওন স্বাভাবিক হয়। একদিন শাওন কলেজে এসে বাসায় ফিরেই দেখে তার বাবা মা ফ্লোরে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। শাওন দৌড়ে যায় তাদের কাছে। তার মা মারা গেছে, কিন্তু তার বাবা বেঁচে আছে। শাওন অনেক বড় একটা শক খায়, তার বাবার কাছে যায়। তুই চলে যা এই শহর থেকে, ওরা তোকেও মেরে ফেলবে। চলে যা বাবা, চলে যা। এইটুকু বলে শাওনের বাবা মারা যায়। তাদেরকে দাফন করে তাদের কবরের পাশে অনেক কান্না করে শাওন। একদিকে মিলিকে খুঁজে পাচ্ছে না, আর এখন তার বাবা মাকেও ওই জানোয়ারের বাচ্চারা খুন করেছে। শাওন তার বাবা মার কবরের মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করে তাদের খুনের প্রতিশোধ সে নিবেই। সেদিন রাতেই শাওন ইতালি চলে যায় মুহিব আসাদের কাছে। মুহিব আসাদ আসতে চেয়েছে, শাওন মানা করে দিয়েছে। এখানে বিপদ হতে পারে তাদের, তাই মানা করেছে। ইতালি থেকে 1 বছর পরে বাংলাদেশে আসে শাওন। শাওন তার বাবা মাকে নিয়ে থাকতো রাজশাহীতে। এখন ঢাকায় এসেছে শাওন। তার বাবা মার খুনের প্রতিশোধ নিবে। সে তার বাবা মার খুনের প্রতিশোধ নেওয়ার জন্য হিংস্র প্রাক হয়ে যায়। পুলিশের কাছে যায়, কিন্তু তারা টাকার কাছে বিক্রি হয় প্রতিদিন। শাওন আস্তে আস্তে হয়ে যায় শাওন থেকে শানু ভাই। মারাত্মক আন্ডারওয়ার্ল্ডের কিং শানু। তার নাম শুনলে পুরো আন্ডারওয়ার্ল্ড কাঁপে। এক নামে চিনে শানু ভাই। শানু যেখানে যায় আতঙ্ক বয়ে যায়। কেটে যায় আরও 2 বছর। এই 3 বছরে মিলিকে ও অনেক খুঁজেছে শানু, কিন্তু কোথাও পাই নাই। এখনও মিলির আশায় কাউকে মনে ধরেনি শাওনের। সকালবেলা শানু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে না খেয়েই বাইক নিয়ে বের হয়। উদ্দেশ্য কলেজে যাবে। কলেজে গিয়ে দেখে নিশি বসে আছে তার বান্ধবীদের সাথে। শানু বাইক পার করে নিশির কাছে গিয়ে বলে, ক্লাস শেষ হওয়ার পরে আমার সাথে দেখা করবা। কেন, কি কথা এখন বলো। আমি যা বলছি তাই করবা, এখন বলতে পারবো না। ঠিক আছে। শানু চলে যায় ক্লাসরুমে।
বসে বসে ভাবে নিশিকে দেখে বোঝা যায় না কিছুই। কি যে করি। আমার মিলির তো কারোর সাথে কোনো শত্রুতা ছিল না, তাহলে কোথায় গেল? পরক্ষণেই শানুর মনে হয় কাল রাতে সেই SMS এর কথা। নাম্বারটা তো বাংলাদেশের না, তাহলে কি মিলি বাংলাদেশের বাইরে? সে তো তাকে বলতে পারতো। নিশ্চয়ই মিলির কোনো বড় ঝামেলা হয়েছে, তাই সে এমনটা করেছে। শানু এসব ভাবতে ভাবতে ক্লাসের সময় হয়ে যায়। একে একে সব ক্লাস শেষ হয়। বাহিরে দাঁড়িয়ে আছে নিশি আর শানু। শানু বলে, চল আমার সাথে। কোথায় যাব? তুমি এমন করতেছো কেন? শানু নিশিকে টেনে নিয়ে যায় বাইকের কাছে। বাইকে ওঠো। কোথায় যাবা? তুমি এত কথা বলো কেন? যা বলছি তাই করবা। বাইকে ওঠো। নিশি শান্ত মেয়ের মতো বাইকে উঠে বসে। বাইক তার আপন গতিতে চলতে থাকে। চলে আসে তারা নীল পাড়ে। চারদিকে হালকা বাতাস। নিশি, ভালোবাসো আমাকে? তুমি কি জানো না আমি তোমাকে ভালোবাসি? দেখো, আমার জীবনে কোনো নিশ্চয়তা নাই। আমি চাই না তুমি আমাকে ভালোবাসো। দেখো শানু, আমি সবই জানি, আর জেনেই আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসাটা হয়তো তোমার কিছুদিনের, আর পুরো ভালোবাসায় তোমার আবেগ কিছুদিন পর হয়তো ছেড়ে চলে যাবে। আমার জীবনে প্রথম ভালোবাসা ছিল মিলি। তার জন্য অনেক অপেক্ষা করেছি, কিন্তু সে ফিরে আসে নাই, হয়তো আর আসবেও না। প্লিজ শানু, এভাবে বলো না। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আর মিলি চলে গেছে, তাতে কি হয়েছে? আমি তো আছি। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। ছেড়ে যাবে না তো? না, যাব না। সারা জীবন ভালোবাসবো তোমাকে। সেদিন তারা অনেক ঘোরাঘুরি করে। বিকালে নিশিকে বাসায় দিয়ে আসে। নিশি বাসায় ঢোকার সময় শানু পিছন থেকে ডাক দেয়। কি হয়েছে, কিছু বলবা? রাত 10টায় আমি কল দিলে নিচে আসবা। তোমার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আছে। ওকে জানো। শানু চলে আসে মাঝ রাস্তায়। এসেই শানু বাইকের স্পিড বাড়িয়ে দেয়। শানু হাসতে হাসতে বাসায় চলে আসে। বাসায় এসে গোসল করে খেয়ে রুমে এসে আসাদকে কল দেয়। ভাই বলো। কই তুই? ভাই আমি আর মোহিত একসাথে আছি। কেন ভাই, কি হয়েছে? তোরা দুজন এখনই আমার বাসায় চলে আয়। ওকে ভাই। শানু কল কেটে দেয়। একটু পরেই আসাদ মুহিব চলে আসে। শুন মোহিব, তোকে বলি, এখনই গিয়ে একজোড়া কানের দুল নিয়ে আসবি। কেন ভাই, কানের ঢোল দিয়ে তুমি কি করবা? যা বলছি তাই কর, সব পরে বলবো তোদেরকে। ওকে ভাই। মুহিব চলে যায়। শানু আসাদ কথা বলতে বলতে মুহিব চলে আসে। সময় রাত 9:49। শানু দাঁড়িয়ে আছে নিশির বাসার নিচে। একটু পরে কল দেয় নিশিকে। নিচে আসো। তুমি দাঁড়াও, আমি এখনই আসছি। বলো, কি সারপ্রাইজ নিয়ে আসছো? চোখ বন্ধ করো। চোখ কেন বন্ধ করব? যা বলছি তাই করো। ওকে, বন্ধ করলাম। এবার খোলো। ওয়াও, এত সুন্দর ঝুমকা! আমার জন্য? আরে হ্যাঁ, তোমার জন্যই। দাও, পরিয়ে দেই। শানু তার নিজের হাতে ঝুমকাগুলো নিশির কানে পরিয়ে দেয়। নিশি শানুকে জড়িয়ে ধরে। শানুও শক্ত করে জড়িয়ে ধরে। কিছুক্ষণ কথা বলে চলে আসে শানু। প্লেন কাজ হয়েছে। শানু হাসতে হাসতে বাসে চলে আসে। বাসে এসে সাউন্ড বক্সে অ্যাড করে ঝুমকার ভয়েস। নিশি যা বলবে শোনা যাবে। তার ফোনে ও অ্যাডিং করা। রাত 12টা। শানু বসে আছে বারান্দায়। অন্ধকার রাত, হালকা বাতাস। হঠাৎ তার ফোন বেজে ওঠে। ফোনের দিকে তাকিয়ে দেখে নাম্বারটা তার চেনা। রিসিভ করে। ভাই, যেই নাম্বারটা আপনি দিয়েছেন সেটা মালয়েশিয়ার নাম্বার। আমি জানতাম এমনটাই হবে। আচ্ছা সাজিম, রাখ, পরে কথা হবে। ওকে ভাই। শানু চিন্তা না করে ঘুমিয়ে পড়ে। সকালবেলা শানু ঘুম থেকে উঠে দেখে নিশি কল দিয়েছে 14টা। শানু কল ব্যাক করে। হ্যালো। ওই, তুমি এখনো ঘুমাও? তাই তো বলি, কল ধরে না কেন? তাড়াতাড়ি উঠে আমার বাসার নিচে চলে আসো। ওকে মহারানী। শানু মুচকি হেসে কল কেটে দেয়। শানু ফ্রেশ হয়ে খেয়ে বাইক নিয়ে সোজা নিশিদের বাসার সামনে দাঁড়ায়। একটু পরে নিশি আসে। নিশিকে নিয়ে কলেজে চলে যায় শানু। বাইক পার্ক করতে চলে যায় শানু। নিশির বান্ধবী রূপা বলে, কিরে, আজকে দুজন একসাথে আসলি, ব্যাপারটা কি? তোর প্ল্যান কাজ হয়েছে এতদিন পর? হ্যাঁ রে, অনেক অপেক্ষা করে কাজ হয়েছে। আচ্ছা, মিলির কি খবর? তাকে যে ডোজ দিয়েছিস রে, এক ডোজে কাজ হয়ে গেছে? আজকে রাত 1টায় কল দিব ভাইয়ার কাছে, দেখি বেচারি কি অবস্থা। শানু যে তাদের পিছনে দাঁড়িয়ে আছে তাদের কোনো হুঁশ নাই। তারা কথা বলা নিয়ে বিজি। শানু এসে বলে, তোমরা কিসের অবস্থা নিয়ে কথা বলছো? নিশি থতমত খেয়ে যায় শানুকে দেখে। নিশি বলে, না কিছু না, চলো কিছু খেয়ে আসি।
সকালে খেয়ে বের হই নাই, তোমার সাথে খাবো বলে। শানু চলে যায় নিশির সাথে ক্যান্টিনে। শানুর ঠোঁটের নিচে হালকা মুচকি হাসি, মনে মনে ভাবে, যাক তাহলে আমার মায়াবিনীকে পেয়ে যাব। নিশি, তোর এই দুনিয়া থাকা ফুরিয়ে গেছে, তোকে চলে যেতে হবে উপরে। রাতের অপেক্ষা। সেদিন তারা কলেজ শেষ করে বাসায় চলে যায়। রাত 12:32। শানু অপেক্ষায় আছে কখন নিশি তার ভাইয়ার কাছে কল দিবে। অন্যদিকে নিশি বলে, ধুর, ভাইয়ার নাম্বার বন্ধ কেন? নিশি অনেক ট্রাই করে তার ভাইয়ার নাম্বার বন্ধ পায়। 10 মিনিট পরে আবার কল দেয় তার ভাইয়ার কাছে। এবার রিং হচ্ছে। ভাইয়া কেমন আছো? ভালো, তুই কেমন আছিস বোন? অনেক ভালো। ভাবি কোথায় ভাইয়া? নিচে আছে। বেচারি চেংড়ির কি অবস্থা? মানে মিলির কি অবস্থা? সে তো ভালো নাই রে, সারাদিন মনমরা হয়ে বসে থাকে। আর তোর মন ভালো মনে হচ্ছে? হ্যাঁ ভাইয়া, অনেক ভালো। শানুকে পেয়েছি, আর কি চাই বলো? ভাইয়া, আমি মালয়েশিয়া আসতে চাই, তোমাদের কাছে কিছুদিন থাকবো। কবে আসতে চাস? ভাইয়া, আরো 3 দিন পর আসতে চাই। ওকে, আমি সব বলে দিচ্ছি। আলমকে সব রেডি করে দিবে। নিশি কথা বলে কল কেটে দেয়। শানুর রাজ্য জয়ের হাসি দেয়। আলম, এটা আবার কে? কালকে দেখা যাবে। সকালবেলা ঘুম থেকে উঠতেই শানুর ফোন বেজে ওঠে। ঘুম ঘুম চোখে কল রিসিভ করে ও পাশ থেকে বলে, শুভ সকাল, অনেকদিন পর কথা হচ্ছে তোর সাথে। প্রস্তুত থাকিস, দেখা হচ্ছে খুব শীঘ্রই। তুই এই পকপকানি করার জন্য আমার এত সুন্দর ঘুমটা নষ্ট করলি? তোকে যদি কাছে পাইতাম, পিছন দিয়ে সাপ্লাইয়ের নল ঢুকিয়ে দিতাম। ছাগলের বাচ্চা কোথাকার। তুই এখনো এই রাজুকে চিনিস না শানু, তোর মৃত্যুর সময় চলে আসছে রে। আর রাখ তোর পকপকানি, তোর ঘাড়ের রকটা আমি আগে কাটবো। শানু রেগে কল কেটে দেয়। দূর, কি সুন্দর ঘুমটাই নষ্ট করে দিল তার। এরপর শানু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে বের হয় কলেজের উদ্দেশ্যে। নিশির বাসা থেকে নিশিকে নিয়ে কলেজে চলে যায়। এভাবে কেটে যায় 2 দিন। 3 দিনের দিন রাতে নিশি বলে, জানো, আমি কালকে মালয়েশিয়া যাব। কেন মালয়েশিয়া কেন যাব? ভাইয়ার কাছে যাব। ও, ওইখানেও তো তোমার ভাইয়া ভাবি থাকে। হুম। কতদিনের জন্য যাবা? সপ্তাহখানেক থাকবো। আমি তোকে ছাড়া থাকবো কিভাবে? আমার জানুটা বলে কি, আরে 7টা দিনই তো, পাগল। এই 7টা দিন আমাকে ছাড়া থাকতে পারবে না? অনেক কষ্ট হবে। আমারও তো কষ্ট হবে, কি করব? ভাইয়া ভাবি বলছে যেতে। তুমি চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসব। ওকে। নিশি শানু বাসায় চলে যায়। শানুর ঠোঁটে মুচকে হাসি। রাত কেটে যায়। আজকে নিশি চলে যাবে তার ভাইয়ার কাছে। শানু নিশিকে বিমানে তুলে দিয়ে চলে আসে বাসায়। বাসায় এসেই কল দেয় সাজিমকে। ভাই বলেন। তুই আমার কলেজ ফ্রেন্ড নিশিকে চিনিস না? হ্যাঁ ভাই, কি হয়েছে? তুই এখন নিশিদের বাসায় যাবি। আসাদ, মুহিবকে নিয়ে যাবি। আলম নামে একজন লোক আছে, তাকে তুলে নিয়ে আসবি। ওকে ভাই। আর শোন, ডিরেক্ট আমার মেন রুমে নিয়ে বেঁধে আমাকে কল দিবি, আমি চলে আসবো। জি ভাই। শানু কল কেটে দেয়। মায়াবিনী, দেখা হবে তোমার সাথে আমার। আবার এক হবো দুজন। তোমাকে পেলে এবার অনেক দূরে চলে যাব, যেখানে কোনো নরপশু থাকবে না, থাকবে না কোনো দুর্নীতিবাজ মানুষ। দুজন মিলে সুখে সংসার করব। আবারও এক হবো আমরা। মায়াবিনী, খুব ভালোবাসি তোকে। চোখ ভিজে আসছে শানুর। শানু এসব ভাবতে ভাবতে তার ফোনে কল আসে। চোখের পানি মুছে কল রিসিভ করে। বল সাজিম। ভাই চলে আসেন, শালাকে ধরে নিয়ে আসছি। ফোন রাখ, আমি আসছি এখনই। ওকে ভাই। শানু চলে যায় তার মেইন রুমে। সেটার খোঁজ একমাত্র সাজিম, মুহিব, আসাদ জানে। শানু গিয়ে দেখে চেয়ারে বাঁধা একটা লোক, হয়তো এটাই আলম। শানু গিয়ে সামনে চেয়ার টেনে বসে বলে, কিরে, তুই কি আলম নাকি? জি ভাই, আমাকে কেন তুলে নিয়ে আসছেন? আমি আপনাদের কি এমন ক্ষতি করছি যার জন্য আমাকে তুলে নিয়ে আসছেন? ভাই, সে প্রথম আসতে চায় না, তাই জোর করে নিয়ে আসছি। তাই নাকি রে? তোকে আবার জোরও করতে হয়? এসব কথা বাদ, আসল কথায় আসে। এখন বল, নিশির ভাই মালয়েশিয়া কোন জায়গায় থাকে? কেন? আমি বলবো কেন? আর আমি আপনাদেরকে চিনিও না, তাহলে কেন বলবো? শানু, এই ঢাকা শহরের কিং শানু। ভাই প্লিজ, আমাকে মারবেন না। আমি বলছি ভাই, ওরা মালয়েশিয়ায় বড় টাওয়ারের পাশে থাকে, 106 নম্বর রোড, বাসা নম্বর 32। আজকে নিশি আপুও গেছে তাদের কাছে। তুই মিলির খবর কিছু জানিস? কে মিলি ভাই? আমি তো চিনি না, কিন্তু আজকে থেকে 3 বছর আগে একটা মেয়েকে জোর করে নিয়ে যায় মালয়েশিয়ায়। আমি নিজেই এই মেয়ের সব রেডি করে দিছি। এখনও নিশি আপুর ভাইয়ার কাছে থাকে সেই মেয়েটি।
শানু, মুহিব, আসাদ সাজিমকে উদ্দেশ্য করে বলে, তোরা হয়তো এখন সবই বুঝতে পারছিস আমি কেন আলমকে তুলে আনতে বলছিলাম। ভাই আমরা বুঝেছি। আর শোন, ওরে এখানেই রেখে দিবি, টাইম মতো খাবার দিবি, আমার মায়াবিনীকে নিয়ে আসলে তাকে ছেড়ে দিবি, আর ওকে ছেড়ে দিলে সে বলে দিবে সব। না ভাই, এমনটা করবেন না ভাই, প্লিজ। আমার বাসায় বউ বাচ্চা আছে, তারা না খেয়ে মরে যাবে ভাই। প্লিজ আমাকে যেতে দিন, কথা দিচ্ছি আমি কারো কাছে কোনো দিন কিছু বলবো না। আর ভাই, আপনি শানু ভাই, আমি যে শানু ভাইয়ের কাছে বাধা অবস্থায় আছি, এটাই আমার ভাগ্য ভাই। প্লিজ আমাকে ছেড়ে দেন, কারো কাছে কিচ্ছু বলবো না। আসাদ, ওকে ছেড়ে দে। ওকে ভাই। তারা সবাই চলে আসে বাসায়। শানুর বাসায় আসছে মুহিব, আসাদ, সাজিম। সবাই সোফায় বসে। শানু বলে, শোন, তোদেরকে বলি, ওই দিন কেন বলেছিলাম ভয়েস কানের দুল আনতে? কেন ভাই বলো? ইকবাল বলেছিল নিশি হয়তো আমার মিলিকে কিছু একটা করেছে। ইকবালের কথা ঠিক প্রমাণিত হয়েছে। ওই দিন আমি নিশিকে কলেজে নিয়ে যাই, তারপর কলেজে গিয়ে নিশিকে নামিয়ে দিয়ে তাদের কাছে আসতে শুনি আমার মিলিকে নিশি সরিয়েছে। তারপর বলছে ও নাকি ভাইয়ের কাছে কল দিয়ে মিলির সব কথা জিজ্ঞেস করবে রাত 1টায়। তাই আমি নিশির সাথে প্রেমের অভিনয় করে আমার প্ল্যানে ঢুকিয়েছি তাকে। কলেজ থেকে নিশি বাসা পর্যন্ত আসি, আমার পিছন থেকে ডাক দিয়ে বলেছি রাত 10টায় নিচে নামতে, তার জন্য একটা সারপ্রাইজ আছে। পরে তোদেরকে বলেছিলাম ভয়েস কানের দুল আনতে। তারপর ওই দিন রাত 1টায় ভাইয়ের কাছে কল দেয়। এই নে, তোরা এই রেকর্ডটা শোন, তাহলে বুঝতে পারবি। তারপর শানু তাদেরকে রেকর্ডটা শোনাই। তারা বলে, ভাই তোমার তুলনা হয় না ভাই, তোমার প্ল্যান রাইট কাজ করেছে। এখন আমাদের ভাবিকে নিয়ে আসতে হবে ভাই। আশা ঠিকই বলেছে ভাই, আমাদের ভাবিকে নিয়ে আসতে হবে, আর ওই নিশিকে পরপারে পাঠিয়ে দিতে হবে। তোরা প্রাইভেট জেট রেডি কর, কাল সকাল 11টায় মালয়েশিয়ায় যেতে হবে। আর তোরা আমার সাথে যাবি, আমি ইকবালকে কল দিয়ে প্ল্যান বুঝিয়ে দিব। ওকে ভাই। ওরা তিনজন চলে যায়। শানুর মনে একটাই কথা ঘুরে, নিশি এমনটা করবে কেন, কিছুই মাথায় ঢুকছে না। শানু ইকবালকে কল দেয়। হ্যাঁ দোস্ত বল। দোস্ত, তোর কথাই রাইট, নিশি আমার মিলিকে সরিয়েছে আমার কাছ থেকে। আমার সন্দেহ ঠিক দোস্ত। শোন আমি কি বলি, মালয়েশিয়া তোদের পুলিশ ক্যাম্প আছে না? হ্যাঁ, কেন? আমার মায়াবিনী ওখানেই দোস্ত। কি, তুই আমাকে আগে বলবি না? বল কোথায় আছে, আমি এখনই সব খুঁজে বের করছি, বল। তোর কিছু করতে হবে না, তুই একটা কাজ করে দিবি, নিশির ভাই ভাবিকে সরিয়ে রাখবি, আর নিশিকে সেখানে রেখে আসবি। আমি যাচ্ছি কালকে মালয়েশিয়া। ওকে দোস্ত, বাসার অ্যাড্রেসটা বল। বড় টাউনের 106 নম্বর রোড, 32 নম্বর বাসা। ওকে দোস্ত, তুই কোনো চিন্তা করিস না, তোর কথা মতোই হবে সব। শানু কল কেটে দেয়। একটু পরেই আসাদ, মুহিব চলে আসে। সাজিম আসে নাই। শানু বলে, সাজিম কোথায়? ভাই ওর বউ কল দিয়েছে, তাই চলে গেছে, আমাদেরকে বলছে তোমাকে বলতে। ও আচ্ছা, ঠিক আছে। আর সব রেডি? হ্যাঁ ভাই, সব রেডি, কাল সকাল 11টায় ফ্লাইট। ওকে, আয় এখন একসাথে 3 ভাই খাবো। তারা 3 ভাই একসাথে খেয়ে যে যার রুমে চলে যায়। শানু রুমে আসতেই তার ফোনে একটা SMS আসে। শানু দেখে এটা তার ওই দিনের আসা নাম্বার থেকে। শানু SMS না পড়েই আগে কল দেয়, কিন্তু নাম্বার বন্ধ। SMSটা পড়ে শানু। SMSটা ছিল, কেমন আছো শাওন? জানো তোমাকে কতদিন দেখি না, আমার এখানে অনেক খারাপ লাগে। তুমি আমাকে নিয়ে যাও শাওন, আমি আর থাকতে পারছি না। আমি ফোন হাতে নিতে পারি না। এখানে একটা মেয়ে আছে, তার ফোন দিয়ে তোমাকে SMS দিছি। আমি তোমাকে কিছু বলতে পারতেছি না, আমি বন্ধি আছি, তোমাকে কিছু বলতে পারতেছি না। নিয়ে যাও আমাকে শাওন, তোমাকে ছাড়া আমি ভালো নেই শাওন। এটি তোমার মায়াবিনী। আমি আসছি মায়াবিনী, তোমাকে আর একা থাকতে হবে না। আমার কাছ থেকে 3টা বছর তোমাকে আলাদা করে রেখেছে, কাউকে বাঁচিয়ে রাখবো না আমি। আমার বাবা মার খুনিকে মেরেছি, কিন্তু তার রক্তটা বেঁচে আছে, তাকেও মেরে ফেলবো। হঠাৎ শানুর ফোনে কল আসে। শানু নাম্বারের দিকে চেয়ে দেখে এটা বাংলাদেশের নাম্বার না। রিসিভ করতেই ওপাশ থেকে বলে, জানো তুমি কেমন আছো? কি করে ভালো থাকে নিশি তোমাকে ছাড়া? ওলে আমার জানুটা, আর কয়টা দিন, 2 দিন তো চলেই গেছে। কি করো? বসে বসে তোমার কথাই ভাবছিলাম। তাই নাকি জানো? আচ্ছা, তোমার ভাইয়া ভাবি কেমন আছে? ভালো। ওকে রাখো, আমি ফ্রেশ হবো। কিছুই খাই নাই, পেটে খুব ক্ষুধা লাগছে। ওকে জানু, লাভ ইউ। নিশি কল কেটে দেয়। শানু মুচকি হেসে শুয়ে পড়ে। সকালবেলা শানুর ঘুম ভাঙে আসাদ মুহিবের ডাকে। শানুর ফ্রেশ হয়ে নিচে এসে 3 ভাই মিলে খেয়ে রেডি হয়।
শানু বলে, মহিব, সাজিদকে কল দিয়ে রেডি হয়ে আসতে বল। ওকে ভাই। একটু পরেই সাজিম রেডি হয়ে চলে আসে। তারা বাইরে বের হয়। এক গাড়ি করে তারা এয়ারপোর্টে চলে যায়। শানু এয়ারপোর্টে আসছে দেখে সবাই সাইড হয়ে যায়। শানুর গাড়ি দেখলেই সবাই চিনে এটা শানু ভাই। একটু পরে ইকবাল সামনে এসে বলে, দোস্ত সব ঠিকঠাক, ওখানে কি হয় আমাকে জানাবি। ওকে দোস্ত। শানু, মুহিব, আসাদ, সাজিম মালয়েশিয়ায় এসে নামতেই সামনে তাকিয়ে দেখে 11টা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মালয়েশিয়ার মাফিয়া লিডার জুয়েল। শানুর সামনে এসে বলে, ভাই আসতে কোনো প্রবলেম হয় নাই তো আপনার? শানু মুচকি হেসে বলে, না রে জুয়েল, এই শানুর আবার প্রবলেম। চলেন ভাই যাওয়া যাক। তারা সবাই চলে যায়। ইয়া বড় একটা বাড়িতে উঠে তারা। অবশ্য এটা জুয়েলের বাসা। ভাই এটাই গরিবের বাসা। কি বললি তুই? আমি তো তোকে নিজের ভাইয়ের মতো দেখি, আর তুই বলিস তুই গরিব? এই সময় থাকতে তুই গরিব হতে যাবি কেন? ভাই তুমি তো আমাকে মালয়েশিয়ার কিং বানিয়েছো। সেদিন তারা সবাই অনেক রাত পর্যন্ত আড্ডা দেয়। সকালবেলা শানু ঘুম থেকে উঠে না খেয়েই বের হয়। মুহিব, আসাদ, সাজিম, জুয়েলকে নিয়ে উদ্দেশ্য নিশির ভাইয়ের বাসায় এসে কলিং বেল বাজাতেই নিশি এসে দরজা খুলে দেয়। নিশি দরজা খুলে টাস্কি খায়। ভাবে শানু এখানে কেন? তাহলে কি সে এসব জেনে গেল না তো? না, সে এসব জানবে কি করে? জানো, ভিতরে আসতে বলবা না? হ্যাঁ আসো। শানু ভিতরে গিয়ে বলে, ভাইয়া ভাবি কই? ভাইয়া ভাবিকে নিয়ে থানায় গেছে, একটু পরেই চলে আসবে। শানু হেসে দেয়, অনেক জোরে হেসে দেয়। এই হাসি দেখে নিশি ভয় পেয়ে যায়। শানু বলে, আর আমার মিলি কোথায়? কি 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 বলো? মিলি এখানে আসবে কোথা থেকে? মুহিব। জি ভাই। আমার প্রিয় মিনি গানটা দে তো। ভাই এই নাও। শানু পিস্তল ঘুরিয়ে দেখে বলে, খুব সুন্দর করে বলতেছি, বল আমার মিলি কোথায়? আমি জানি না, বিশ্বাস করো। তোকে আমি বিশ্বাস করবো? হাসাইলি রে। বলেই শানু নিশির পায়ে গুলি করে। নিশি চিৎকার করে বলে, প্লিজ আমাকে মেরো না। আমি বলছি, মিলি কোথায়? আমাদের 34 নম্বর বাসায় মিলি আরো দাদি আছে। নিশি আর কিছু বলতে পারে না। শানু তার কপাল বরাবর শুট করে দেয়। নিশি মাটিতে পড়ে যায়। হয়তো ওর দোষেই তাকে মরতে হয়েছে। জোর করে কিছুই পাওয়া যায় না, আর ভালোবাসা তো দূরের কথা। শানু হেসে বের হয় নিশির ভাইয়ার বাসা থেকে। এবার 34 নাম্বার বাড়িতে যাবে। বাসায় এসে কলিং বেল বাজায়। একটু পরে তার চিরচেনা মানুষ এসে দরজা খুলে দেয়। খুলতেই চিরচেনা মানুষটা দেখে তার শাওন দাঁড়িয়ে আছে বাহিরে। মিলির সাথে সাথে জড়িয়ে ধরে কেঁদে দেয়। কলিজা, তুমি কেমন আছো? আমি জানতাম তুমি এসে আমাকে নিয়ে যাবে। জানো কলিজা, এখানে আমার অনেক কষ্ট হয়। ওরা আমাকে আর আমার দাদিকে অনেক কষ্ট দিয়েছে। শানু, আসাদ, মুহিব, সাজিম, জুয়েল সবার চোখে পানি। শানু বলে, তোমার আর কষ্ট করতে হবে না কলিজা, আজকে আমার সাথে তোমাকে নিয়ে যাব। না না শাওন, ওরা তোমাকে মেরে ফেলবে আমাকে নিয়ে গেলে। শানুর সাথে থাকা সবাই হেসে দেয়। মিনি অবাক হয়, হাসছে কেন তারা? আসাদ বলে, আরে ভাবি কি বলো তুমি? শানু ভাইকে মারার মতো মানুষ এখনো জন্ম হয় নাই। মিলি শানু নাম শুনে থমকে যায়। এই নামটা সে মালয়েশিয়ায় থেকেই শুনেছে। মিলি বলে, কি শানু কোথা থেকে আসবে? সে অনেক ভয়ানক মানুষ, খারাপ মানুষ, রাখে না বাঁচিয়ে। সে আসবে কোথা থেকে? ভাবি কি যে বলো, তোমার সামনেই দাঁড়িয়ে আছে তোমার হবু বর শাওনি, শানু ভাই। শানুর চোখ দিয়ে পানি পড়ছে। মিলি মুছে দিয়ে বলে, আমার শাওন আগের মতো নাই, এখন সে অনেক পাল্টে গেছে। এখন এসব বলার সময় নাই। মহিব, দাদিকে নিয়ে গাড়িতে বসা। ওকে ভাইয়া। সেদিন তারা মিলি আর দাদিকে নিয়ে জুয়েলের বাসায় চলে আসে। সকালে তাদের ফ্লাইট বাংলাদেশে চলে যাবে। জুয়েল, তোকে আমার সাথে বাংলাদেশে যেতে হবে। কেন ভাই? এত কথা বলিস না, সব জানতে পারবি বাংলাদেশে গেলে। ওকে ভাই, যাব। সকালবেলার সময়ে 11:19। সবাই এয়ারপোর্টে এসে গেছে। সবাই প্রাইভেট জ্যাকে যাবে। উঠে পরে তারা বাংলাদেশে এসে গাড়িতে করে বাসায় চলে যায় সবাই। শোনো কলিজা, এটা তোমার বাড়ি, আর দাদি তুমিও কিন্তু এখানেই থাকবা। শোনো, বলো। এখানে যদি নিশি এসে কোনো ঝামেলা করে? শানু হেসে দেয়। ও কোথা থেকে আসবে? ও তো এই দুনিয়ায় নাই, উপরে পাঠিয়ে দিয়েছি। মিলি অবাক হয়ে বলে, মানে হলো তাকে মেরে ফেলেছি। হয়েছে, এত কথা বলে লাভ নেই। এখন ফ্রেশ হয়ে বিশ্রাম করো। শানু চলে আসে তার মেইন রুমে। সেখানে বসে আছে আসাদ, মুহিব, সাজিম, জুয়েল। শানু বলে, শোন তোরা, আমি কেন মালয়েশিয়া থেকে এত তাড়াতাড়ি চলে আসছি?
কেন ভাই? কাল রাজু মির্জা বাংলাদেশে আসবে। ভাই সে আসবে তুমি জানো কি করে? আরে বেটা, শানু ভাই কি শুধু শুধু হয়েছি? আমার এক সিক্রেট গোয়েন্দা রাজু মির্জা গ্যাংয়ে আছে, সেই তো আমাকে রাজু সব ইনফরমেশন দেয়, সেটা তোরা জানিস না। ভাই তুমি এত ট্যালেন্টেড একটা মাল, মাথার ব্রেন একদম পরিষ্কার। আরে বেটা, গেম খেলতে হলে ঠান্ডা মাথায় খেলতে হবে, এত উত্তেজিত হলে গেম খেলা যায় না। কাল রাত ঠিক 11টায় সবাই রেডি থাকবি, রাজুর খেল খতম করে দিব। ওকে ভাই। শানু চলে যায় মিলির রুমে, গিয়ে দেখে মিলি গোসল শেষ করে মাথা মুছে বসে আছে, তবুও টুপটুপ করে চুলের আগায় পানি জমে ফোঁটা ফোঁটা হয়ে নিচে পড়ছে। তা দেখে শানু রোমান্টিক নেশায় পাগল হয়ে যায়। শানু গিয়ে সোজা মিলিকে তার করিয়ে জড়িয়ে ধরে চুলে নাক ডুবিয়ে দেয়। মিলি বলে, কি হয়েছে, এমন করতেছো কেন? বিয়ে তো হয় নাই এখনো। হয় নাই, হবে। শৈতান, কবে হবে? আর 2টা দিন অপেক্ষা করো, হয়ে যাবে। শানু মিলিকে খাটে বসায়। এখন বলো, তোমার সাথে নিশি কি করেছে, আর তুমি মালয়েশিয়ায় কি করে? শোনো তাহলে, আমি কলেজ থেকে বাসায় যাওয়ার পথে সামনে কতগুলো ছেলে এসে দাঁড়ায়। কিছু জিজ্ঞেস করার আগেই তারা আমাকে এই গাড়িতে তুলে নিয়ে আসে অজানা জায়গায়, যেখানে ছিল একটা অন্ধকার রুম। সেখানে নিয়ে আমাকে আটকিয়ে রাখে। 1 ঘন্টা পরে দেখি একটা মেয়ে আসছে, তার মুখ পুরোপুরি দেখা যাচ্ছিল না। সামনে আসার পর আমি অনেক অবাক হই। এই যে নিশি, নিশি বলে। কি শাওনের প্রেমিকা? খুব প্রেম মনে, তাই না? আমাকে কেন তুলে এনেছো তুমি? শোন, শুধু আমি শাওনকে ভালোবাসি, অন্য কেউ না, বুঝলি? ভালোবাসা জোর করে হয় না, সেটা মনে হয় তুমি ভালো করেই জানো। হ্যাঁ, আমি জানি, ভালো করেই জানি, কিন্তু আমি যা চাই তা যদি নিজে থেকে না আসে, তা আমি জোর করেই আমার করে নেই। আর এমনকি শাওনও আমারই হবে। সেটা হবে না কখনো। গেম আমি ঠান্ডা মাথায় খেলি, বুঝলি? তুই যদি শাওনের পিছু না ছাড়িস, আমি শাওনকে মেরে ফেলবো। আমি শাওনকে না পেলে কেউ তাকে পাবে না। প্লিজ নিশি, তুমি শাওনের কোনো ক্ষতি করো না। তুমি যা বলবা আমি তাই করব, তবুও শাওনের কোনো ক্ষতি করো না। এই তো কাজের কথায় আসছো। তোমাকে তো এমনি এমনি ছেড়ে দিব না, তোকে মালয়েশিয়া পাঠিয়ে দিব, সেখানেই তুই থাকবি। প্লিজ এমনটা করো না। বাসায় আমার দাদি আছে, আমি বলছি আমি শাওনের ধারে কাছেও যাব না। সেদিন নিশি আমার কথা শুনে নাই, আমাকে নিয়ে আসছে মালয়েশিয়ায়। 3টা বছর খুব কষ্টে ছিলাম। নিশির ভাইয়ের কাছে রেখে চলে আসে। আমার পড়ালেখাটাও করতে দেয় নাই তারা। এজন্য তার মৃত্যুটাই তাকে দিয়েছি। শালে অনেক খেলেছে, আমার মিলিকে অনেক কষ্ট দিয়েছে। মিলি শানুকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। মিলি বলে, জানো শাওন, আমি তোমাকে ছাড়া প্রতিটা রাত কেঁদে কাটিয়েছি। আমার জীবনে যে এমন কিছু হবে আমি কল্পনাও করিনি। এখন আর কাদার সময় না মিলি, এখন হাসি খুশির সময়। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। না, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিলে ঘুমাবো। পাগলি একটা, ঘুমাও। শানু মিলির মাথায় হাত বুলিয়ে দেয়। মিলি ঘুমিয়ে যায়। সকালবেলা শানু ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার জন্য পা বাড়ায় ওয়াশরুমে। ফ্রেশ হতেই শানুর ফোনটা বেজে ওঠে। শানু নম্বরটা দেখে মুচকি হাসে। কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে, ওয়ালাইকুম আসসালাম। ভালো, ওকে। আর তুই ওর সাথে বাংলাদেশে আসবি, রাত 11টায় ওর খেল খতম করে দিব। শানু কল কেটে দেয়। মুচকি হেসে মিলি রুমে যায়। গিয়ে দেখে রুমে মিলি নাই। নিচে গিয়ে দেখে মিলি টেবিলে নাস্তা সাজাচ্ছে। সাজিম, আজাদ, মহিব, জুয়েল সোফায় বসে আছে। শাওন বলে, মিলি, তুমি এসব করতেছো কেন? বাসায় তো কাজের লোক আছেই। থাকুক, তাতে কি হয়েছে? আজকে আমি নিজের হাতে রান্না করেছি তোমার জন্য। তাই বলে আর কথা নয় বলে দিলাম। তারপর সবাই খেয়ে মুখ গোমরা করে বসে আছে টেবিলেই। মিলি তাদের মুখ গোমরা দেখে প্রশ্নবোধক চোখে তাকায়। সাজিম বলে, ভাবি, তুমি এই রান্না কোথায় থেকে শিখেছো? তোমার রান্নার হাতটা তো বেশ দারুণ। মিলির মুখে মুচকি হাসি ফুটে ওঠে। সবাই অনেক হাসি খুশি কথা বলে, কারণ মিলির হাতের রান্নার বেশ দারুণ খেতে। রাত 10টা। শানু মিলির মাথায় হাত বুলিয়ে দেয়। মিলি ঘুমিয়ে যায়। কালো কোট, হাঁটু ছেঁড়া প্যান্ট, মাথায় বড় টুপি, মুখে মাস্ক, একদম ফিটফাট, কোমরের 2 দিকে 2টা পিস্তল, পায়ের বাম পাশে একটা পিস্তল। সাজিম, আসাদ, মহিব, জুয়েলকে নিয়ে বের হয় বাসা থেকে। উদ্দেশ্য রাজুর বিএম হাউস। সিক্রেট গোয়েন্দা সব ডিটেলস বলে দিছে। শাওন মহিবকে বলে, মহিব, আমাদের সব গ্যাংয়ের লোককে বলে দিবি বিএম হাউসটাকে ঘিরে ধরতে। বিএম হাউসে রাজু আছে, তার সব লোক তার সাথে। আমি বলার সাথে সাথে ফায়ার হবে। আর জুয়েল, আসাদ, সাজিম, তোর স্নাইপার হাতে উপরে যাবি।
আমাদের সব লোকদের কভার করবি তোরা 3 জন। আমি ডিরেক্ট হাউজের ভিতরে যাব। রাজুর বাইরের লোক যেন একটা বেঁচে না থাকে। ওকে ভাই। আমি বাংলাদেশে আসার কারণ একটাই, শানুকে মেরে তারপর আমি বাংলাদেশ আমার আওতায় আনবো। পুরো বাংলাদেশ আমার নামে চলবে। রাজু জয়ের হাসি দেয়। বস, শানুকে মারা এত সহজ না। সে ঠান্ডা মাথায় গেম খেলে। আমরা বাংলাদেশে আসছি সে হয়তো জানে না, আর জানতেও বেশি লেট হবে না বস। আরে আমিও তার চেয়ে কম খেলোয়াড় না, মনে রাখিস। আর আমার সব লোককে বলে দে বাইরে ভালো করে গার্ড দিতে। আজকে রাতেই শানুকে মেরে ফেলবো। আর ফারদিন, তুই তো শানুর বাসা চিনোস। জি বস। আজকেই তার শেষ দিন। হঠাৎ রাজুর কানে গুলির শব্দ আসে। রাকিব বলে, বস, আতঙ্ক চলে আসছে। আমাদের আজকে হয়তো শেষ দিন। আরে রাখ তোর বালের কথা, বাইরে যা, গিয়ে দেখ কি অবস্থা। রাকিব বাইরে গিয়ে দেখে তাদের লোক একটাও বেঁচে নেই, সব মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। হঠাৎ রাকিবের বুকে এক লাথি মারে শানু। রাকিব ছিটকে গিয়ে রুমের মাঝে রাজুর পায়ের সামনে পড়ে। রাজু ভয় পায়, জোরে হেসে দেয় হাহা। শানু বলে, কিরে কি অবস্থা তোর? বলেছিলাম না এই শানু সাধারণ কেউ না, আতঙ্ক, ভয়ঙ্কর শানু। আমি মাথা ঠান্ডা রেখে গেম খেলি, যে গেমে কোনো ভুল হয় না। দেখ শানু, ভালো হবে না বলে দিচ্ছি। আরে রাখ তোর বড় কথা। তুই কি ভুলে গেছিস তুই কার সামনে দাঁড়িয়ে আছিস? মহিব। জি ভাইয়া। এই দুজনকে নিয়ে আমার মেন রুমে বেঁধে রাখ। ওকে ভাই। রাজু আর রাকিবকে নিয়ে যাই মেইন রুমে। চেয়ারে বাঁধা রাজু আর রাকিব। শানুকে বসার জন্য চেয়ার দেয় সিক্রেট গোয়েন্দা তালহা। তালহাকে দেখে রাজু অবাক, সাথে রাকিবও। রাজু তালহাকে বলে, তালহা, তুই আমাদের সাথে বেইমানি করলি? তালহা মুচকি হেসে বলে, আরে রাখ বেটা, আমি তোর ছিলাম না কখনোই। আমি অল টাইম শানু ভাইয়ের ছিলাম। যেই মানুষটা আমাকে রাস্তা থেকে তুলে এনে নিজের আপন মানুষের মতো করে আশ্রয় দিয়েছে, তাকে আমি ভুলি কি করে বল? তালহা চুপ থাক। ওকে ভাই। কিরে রাজু নাকি পাজুর বাচ্চা? কতটা পটর করছিলি আমাকে মেরে ফেলবি, তুই আমার থেকে পাওয়ারফুল লোক। কই গেল তোর এসব বড় বড় কথা? দেখ শানু, আমাদেরকে ছেড়ে দে, না হলে তোর খবর খারাপ আছে বলে দিলাম। ভাই, সালোয়ার পুত কি বলছে? ওই তুই কি বলছিস ভাইকে? কুত্তার বাচ্চা, তুই চিনুস হে? ভাই, ওর খেল খতম করে দেন। জুয়েল, মাথা ঠান্ডা কর। বারবার বলতেছি আমাদেরকে ছেড়ে দে শানু, না হলে কি করবি? হ্যাঁ? শানুর মাথায় রক্ত উঠে যায়। ঠাস ঠাস করে 4টা বুলেট ভরে দেয় রাজুর মাথায়। রাজুর নিথর দেহটা চেয়ার সহ মাটিতে পড়ে যায়। রাকিব ভয়ে অজ্ঞান হওয়ার উপক্রম। রাকিব বলে, ভাই, আমাকে ছেড়ে দিন। আপনি যা বলবেন তাই করব। প্লিজ ভাই, ছেড়ে দিন। এই দেশ ছেড়ে চলে যাবে, তোকে যেন এই বাংলাদেশে আর না দেখি। জি ভাই, আর জীবনেও দেখবেন না। রাকিবকে ছেড়ে দেয়। সে চলে যায় দৌড়ে। শানু সবাইকে নিয়ে বাসায় চলে আসে। শানু তার বাবা মার খুনের প্রতিশোধ নিয়েছে। শানু এখন অনেক হালকা হয়েছে। মিলিকে নিয়ে কেটে যায় তার জীবন। 6 বছর পর। আমার মামুনের কি হয়েছে? বাবাই দেখো না, আসিফ ভাইয়া আমার চকলেট নিয়ে গেছে। কিরে আসিফ, চকলেট নিয়ে জোরাজোরি কেন? সবাইকে তো চকলেট দিয়েছি। আমি তে পেলে তুই আমার চকলেট। এত চকলেট নাই, তাই আমি আবিদাল তা খাবো। আসিফের কথা শুনে শাওন অবাক। শাওন আসাদকে ডাকে। আসাদ কই রে? এ আসাদ। কি হয়েছে ভাইয়া? দেখ, তোর ছেলে আমার মেয়ের চকলেট খেয়ে শেষ করে দিয়েছে। জিজ্ঞেস করছি কেন চকলেট নিয়েছে, তোর ছেলে বলে আমার চকলেট শেষ, এখন নাকি আমার মেয়েরটাও খাবে। আসিফ চাচু কি বলছে, এসব কি সত্যি? আসিফ চুপ করে আছে। একটু পরে মিলি আসে। কি হয়েছে? মিলিকে শাওন সব বলে। মিলি তো হাসতে হাসতে শেষ। হ্যাঁ, আপনারা ঠিকই ভাবছেন, শাওন বাবা হয়েছে। তাদের কোলে ফুটফুটে একটা মেয়ে হয়েছে, আবিদা। সেই মেয়ে বড় হয়ে কথা বলতে শিখে গেছে। আসাদের এক ছেলে আসিফ, তার সাথে ঝগড়ায় দিন কাটে আবিদার। আর ঝগড়াটা হয় চকলেট নিয়ে। মহিব থাকে জুয়েলের কাছে। জুয়েল মহিব বিয়ে করেছে।